আচ্ছা, তোমাদের আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে উদ্ভিদ, এই শারীরতত্ত্ব যেরকম পড়ছিলাম সেরকম মানব শারীরতত্ত্ব যেটা আছে সেটা। তো উদ্ভিদ শারীরতত্ত্বে যেমন অনেকগুলো পড়ছিলাম, সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রচ্ছেদন, অনেকগুলা। এখানেও এই সমন্বয় নিয়ন্ত্রণের মধ্যে অনেকগুলা পার্ট। প্রথমে আমরা স্নায়ু পড়বো, তারপর হচ্ছে আমরা চোখ সম্পর্কে জানবো, তারপরে কান সম্পর্কে জানবো, তারপর হচ্ছে গ্রন্থি মানে এনজাইম এবং হরমোন, এইগুলো সম্পর্কে হচ্ছে জানবো। তো অনেকগুলো পার্ট। এই ক্লাসটার মধ্যে তোমার হচ্ছে মেইন কাজ হচ্ছে মনোযোগ ধরে রাখা। কারণ বড় ক্লাস হলে যেটা হয়, মনোযোগটা হচ্ছে অনেক সময় হারায় যায়। মনোযোগ হারায় গেলে বাসায় যায় এগুলো পড়তে তোমার প্রচুর সময় লাগবে, ঠিক আছে? তো এখানে যেই পার্ট গুলো আছে এই সমন্বয় নিয়ন্ত্রণের, আসলে খুব কঠিন না। মানে দেখা যায় যে সমন্বয় নিয়ন্ত্রণের পার্ট গুলো সোজা, কিন্তু চ্যাপ্টারটা হচ্ছে অনেক বড়। এই যে চ্যাপ্টার বড় হওয়ার কারণে আমরা বললাম যে পড়তে পড়তে দেখা যায় এক সময় আর ভালো লাগে না, মনে হয় যে কোন সময় শেষ হবে চ্যাপ্টার, এরকম। তো প্রথমে দেখো, এই যে সমন্বয় নিয়ন্ত্রণের মধ্যে আমরা একদম ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ যেটা হয় এটার মধ্যে প্রথম হচ্ছে তোমার স্নায়ুতন্ত্র কাকে বলে। তোমাদের সবার কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না। এই জন্য একটু বেশি মনোযোগী হইলে ক্লাসটা সাথে সাথেই তুমি ধরতে পারবা। দেখো, এখানে আমাদের যেহেতু এডমিশন টেস্টে কোনো সংজ্ঞা দরকার নেই, এই জন্য হচ্ছে আমরা শুধু এখান থেকে পড়বো যে এই যে আমাদের স্নায়ুতন্ত্র এটা কোন ভ্রূণীয় স্তর থেকে আসে, অ্যাক্টোডার্ম থেকে, ঠিক আছে? শুধু এটা না, তোমরা মনে রাখবা কঙ্কাল তন্ত্র কোন ভ্রূণীয় স্তর থেকে আসে, মেসোডার্ম থেকে। এরকম হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস কোন ভ্রূণীয় স্তর থেকে আসে এটা একটু মনে রাখবো, কারণ এটা অটোমেটিক্যালি আমরা নবম অধ্যায়ে পড়াইছিলাম, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম থেকে কোনটা উৎপত্তি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে এখানে, যে দেখো স্নায়ুতন্ত্রের গঠনের মধ্যে তোমরা জানো গঠন কাজের এককে নিউরন বলা হয়। নিউরনের সাথে আরেকটা অংশ আছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া হচ্ছে নিউরনের সাপোর্টিং টিস্যু, মানে হচ্ছে নিউরন যে টিস্যুর মধ্যে অবস্থান করে তাকে বলা হচ্ছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া হচ্ছে এক ধরনের যোজক টিস্যু, আর ভিতরে হচ্ছে নিউরনটা অবস্থান করবে, বুঝতে পারছি? আচ্ছা, এই যে নিউরনের অংশগুলো সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া আছে সবার। কোষ দেহ আর হচ্ছে প্রলম্বিত অংশ। এই কোষ দেহর অন্য নাম হচ্ছে সোমা, আর প্রলম্বিত অংশের অন্য নাম হচ্ছে নিউরাইট, বুঝা গেছে? তাহলে যে সোমা মানে কোষ দেহ আর নিউরাইট মানে হচ্ছে প্রলম্বিত অংশ, এই দুইটা জিনিস হচ্ছে আমরা একটু জেনে রাখবো। দেন আসো, যদি বলা হয় একটা নিউরনের প্রধান অংশের নাম কি, তাহলে কোষ দেহ বা সোমা। আর এই যে এই সোমা বা তোমার হচ্ছে কোষ দেহ যেটা আছে, এটার মধ্যে একটা উপাদান পাওয়া যায়, নাম হচ্ছে নিসল দানা। এই যে নিসল দানাটা, এটা হচ্ছে কি কি পদার্থ দিয়ে তৈরি অবশ্যই জেনে রাখবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা হচ্ছে রাইবোজোম। আমরা জানি অনেকগুলো রাইবোজোম একসাথে থাকলে তাকে পলিরাইবোজোম বলে। তাহলে আমি যদি বলি নিসল দানা কোথায় থাকে, তাহলে হচ্ছে কোষ দেহে থাকে। এবং এটা কি কি দিয়ে তৈরি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং পলিরাইবোজোম। পলিরাইবোজোম মানে হচ্ছে অনেকগুলো রাইবোজোম, ঠিক আছে? এখন আসো, এই যে প্রলম্বিত অংশটা, এই নিউরাইটটা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, ডেনড্রাইট আর এক্সন। ডেনড্রাইট হচ্ছে কোনগুলো? এই যে ছোট ছোট শাখা প্রশাখা যুক্ত যেগুলো আছে। আর এক্সন হচ্ছে কোনটা? এই যে বড়, এই যে একটা লম্বা অংশ দেখছো, দীর্ঘ অংশ। তাহলে আমি যদি বলি লম্বা নিউরাইটের নাম কি? এক্সন। আর ক্ষুদ্র ক্ষুদ্র যেই তোমার শাখাযুক্ত যেগুলো আছে প্রলম্বিত অংশ, তাকে বলা হয় কি? ডেনড্রাইট বলা হয়। এখন আসো, এই এক্সনের যে অংশগুলো, এইগুলো থেকে হচ্ছে আমরা কিছুটা অংশ জানবো। খেয়াল করো, এই যে এক্সন যেটা আছে, এইটার যে আবরণটা, ধরো এটা যদি এক্সন হয়, তাহলে এইটার যে আবরণ, এটার আবরণটার নাম হচ্ছে নিউরিলেমা। কি নাম? নিউরিলেমা। তো অনুরূপ ভাবে আমরা এরকমও বলি যে নিউরনের আবরণের নাম কি? একই, নিউরিলেমা, বুঝা গেছে? আর এই নিউরিলেমাটা প্রথম আবরণ, এবং এটা হচ্ছে সোয়ান কোষে গঠিত। ওই চাপা সোয়ান কোষ লাগবে না, সোয়ান কোষে গঠিত, বুঝা গেছে? তাহলে আমি যদি বলি নিউরিলেমা কোন কোষে গঠিত? সোয়ান কোষ। আর এই যে নিউরিলেমা, এটার পরে দ্বিতীয় আরেকটা আবরণ আছে, নাম হচ্ছে মায়োলিন শীথ। এই মায়োলিন শীথটা হচ্ছে প্রোটিন আর ফ্যাট নির্মিত, এটা হচ্ছে দ্বিতীয় আবরণ। তাহলে আমি যদি বলি একজনের প্রথম আবরণের নাম কি? নিউরিলেমা, আর দ্বিতীয় আবরণের নাম কি? মায়োলিন শীথ। মায়োলিন শীথ কি দিয়ে তৈরি? প্রোটিন, ফ্যাট, আর হচ্ছে এই সোয়ান কোষে গঠিত কোনটা? নিউরিলেমা, ঠিক আছে? এটার পরে দেখো, এই যে দেখো যেই জায়গাটা হচ্ছে তোমার এই যে একজনের মধ্যে কোনো আবরণ নাই, তাকে বলা হচ্ছে র্যানবিয়ারের পর্ব বা র্যানবিয়ারের নোট, ঠিক আছে? র্যানবিয়ারের নোট বা র্যানবিয়ারের পর্ব বলা হয়, যেখানে হচ্ছে একজনটা আবরণবিহীন। এখন এই একজনটা দেখো একদম আইসা কতগুলা শাখায় বিভক্ত হয়েছে, এগুলো আবার একদম প্রান্তে এসে বিভক্ত হয়েছে, এগুলোর নাম মনে রাখার কোনো দরকার নেই।
এটা একদম প্রান্তে এসে দেখো কতগুলো এই যে স্ফীত অংশ দেখছো, এই যে স্ফীত অংশগুলো, এই স্ফীত অংশগুলোকে সিনাপটিক নব বলা হয়। কি বলা হয়? সিনাপটিক নব। তাহলে আমি যদি বলি একজনের প্রান্তে স্ফীত অংশের নাম কি? সিনাপটিক নব। অথবা যদি বলে টেলোডন্ডিয়নের প্রান্তে স্ফীত অংশ কি বলা হয়? সিনাপটিক নব। বুঝা গেছে? এগুলো থেকে আর চেয়ে বেশি আসার মতো কিছু নাই। তাহলে এবার আসো যে আমরা জানি মানবদেহের সবচেয়ে বড় বা লম্বা কোষ কোনটা? নিউরন। নিউরন বা মোটর নিউরন। মোটর নিউরনের দৈর্ঘ্য কত বা লম্বায় কত? 1.37 মিটার প্রায়। পড়ছিলাম না? তাহলে এইটা হচ্ছে এই নিউরনের, এটা আমরা জানলাম। এবার আসো আমরা এই যে ক্লাসিফিকেশন গুলা, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট কিন্তু আমরা পড়ে যাই। যেমন দেখো, প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে আমরা নিউরনকে 5 ভাগে ভাগ করতে পারি। আবার কাজের উপর ভিত্তি করে 3 ভাগে, আর সংবেদন পরিবহনের উপর ভিত্তি করে 3 ভাগে। শুধু ভাগগুলোর নাম পড়বা, এখানে অতিরিক্ত কিছু নাই। এবার আসো আমরা প্রলম্বিত অংশ যেটা আছে তার উপর ভিত্তি করে আমরা হচ্ছে যেই ভাগগুলো করছি সেগুলো হচ্ছে দেখবো। আমরা ওই যে লেকচার শিট যেটা, সেটা মোটামুটি সাজাই দিচ্ছি, এগুলো সব সাজানো আছে, দেখে নিবা। যেহেতু ক্লাস অনেক বড়, আমি যদি লেকচার শিট প্লাস বই দুইটা কোরিলেট করতে যাই তাহলে এই ক্লাস আর শেষ হবে না। বুঝা গেছে? এমনি দেখবা যে এখন বাজে 4টা বাজতে 10 মিনিট বাকি, কয়টা যে বাজবে লাস্টে দেখবা যে টাইম অনেক আজান দিয়ে দিচ্ছে কিন্তু ক্লাস শেষ হইতেছে না, এরকম একটা অবস্থা। কারণ অনেকে এই চ্যাপ্টার নিজেরা পড়ার চেষ্টা করছো, করে দেখছো যে আসলে এটা কিরকম সময় যায়। এখন দেখো, ইউনি মানে হচ্ছে এক। তাহলে ইউনিপোলার যদি বলি, আমরা বলছি প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে আমরা এই ভাগটা করতেছি, তাহলে প্রলম্বিত অংশ কয়টা থাকবে? একটা। একটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি? ইউনিপোলার। এখন ইউনিপোলারের উদাহরণটা আমরা পড়ে রাখবো, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এটা পাওয়া যায়। ইউনিপোলার তোমার কোন দিকে পাওয়া যায়? প্রান্তীয় স্নায়ুতন্ত্রে। এবার আসো, বাই মানে কি? 2। তাহলে বাইপোলার মানে কয়টা প্রলম্বিত অংশ থাকবে? 2টা। এই যে 2টা প্রলম্বিত অংশ থাকবে কোথায়? বলছে মানব ভ্রূণের স্নায়ুতন্ত্রের যত কোষ আছে সব হচ্ছে বাইপোলার। মানব ভ্রূণের স্নায়ুতন্ত্রের যত কোষ আছে সব কোনটা? বাইপোলার। আরেকটা হচ্ছে এখানে এই জায়গাগুলোতে হচ্ছে আমরা এই বাইপোলার নিউরন পাই। এটা আমি বলেছি নরক। নরক মানে হচ্ছে নদিয়া নাক, রদিয়া রেটিনা, আর কদিয়া ককলিয়া। তাহলে নাক, রেটিনা, ককলিয়া এই 3 জায়গায় আমরা কোনটা পাই? বাইপোলার নিউরন। আর মানব ভ্রূণের তোমার স্নায়ুতন্ত্রের সব নিউরনই কোন ধরনের হবে? বাইপোলার নিউরন। এবার আসে হচ্ছে তোমার সিওডো ইউনিপোলার। সিওডো মানে হচ্ছে মিথ্যা। মানে এই যে সিওডো ইউনিপোলার যেটা আমরা বলতেছি, এটা বলার কারণ কি? দেখা যায় এটা প্রথম অবস্থায় হচ্ছে 2টা প্রলম্বিত অংশ থাকে, পরবর্তীতে 2টা মিলিত হয়ে একটা হয়ে যায়। তাহলে দেখতে একটা হলো, আসলে কয়টা প্রলম্বিত অংশ ছিল এখানে? 2টা। এই জন্য এটা বলা হচ্ছে সিওডো ইউনিপোলার। এগুলো তোমার কখনো সংজ্ঞা জিজ্ঞেস করবে না, অতএব এগুলো নিয়ে তোমার মাথা ব্যথা করে লাভ নেই। তুমি এখান থেকে যেমন পড়ছো, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কোনটা পাওয়া যায়? ইউনিপোলার। এরপর নাক, রেটিনা আর ককলিয়া পাওয়া যায় কোনটা? বাইপোলার। এখান থেকে মনে রাখবা যেগুলোতে গ্যাংলিয়া কথাটা পাবা, এইগুলোই হচ্ছে কি? এগুলো হচ্ছে সিওডো ইউনিপোলার। এখন এই যে গ্যাংলিয়া হচ্ছে কি? কোনো একটা প্রান্তে মানে কোনো একটা নালীর প্রান্তীয় যে স্ফীত অংশটা, সেটাকে গ্যাংলিয়া বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো মাল্টিপোলার, এইটার সাথে ইউনিপোলারের একটা সাদৃশ্য আছে। ইউনিপোলার পাইছিলাম প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, আর আমি এইটারে বলেছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাই। কোথায় পাই? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বলার কারণ কি? তোমরা জানো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত? বলো। মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড। তাহলে মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডে কোনটা পাই? মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডে কোনটা পাই? মাল্টিপোলার পোলার। আর তোমার হচ্ছে প্রান্তীয় পাই, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে পাই কোনটা? ইউনিপোলার। প্রান্তীয় স্নায়ুতন্ত্রে পাই কোনটা? ইউনিপোলার। গ্যাংলিয়া থাকলে পাই কোথায়? সিওডো ইউনিপোলার। আর যদি আমরা বলি যে নাক, রেটিনা, ককলিয়া, সেগুলোতে বাইপোলার। বুঝা গেছে? এবার আসো, যখনই এরকম এ উচ্চারণ হয়, এ উচ্চারণ মানে হচ্ছে না, তাহলে অ্যাপোলার মানে কি? এর প্রলম্বিত অংশ নাই। বুঝা গেছে? তাহলে আমি যদি ওইখানের 4টা পারি, তাহলে আমার অ্যাপোলার নিউরন পড়া লাগবে? এটা না পড়লেও আমার কোনো সমস্যা নেই, তারপরেও আমরা এখানে দেখাই দিছি, এটা দেখে নিবা। এবার আসো যে স্যার এইগুলা কিছু পড়বো কিনা, এগুলো কোনো দরকার নেই। কারণ এই কাজের উপর ভিত্তি করে 128 সংবেদী, 5, 7, 9, 10 মিশ্র, বাকিগুলা চেষ্ট এমনি পড়বো আমরা। এগুলার মধ্যে শুধু তুমি দেখে গেলেই হলো। এবার আসো, আমরা আগেই বলছিলাম নিউরন যেই যোজক টিস্যুর ভিতরে থাকবে, নিউরন যেই যোজক টিস্যুর ভিতরে থাকবে তার নাম কি? নিউরোগ্লিয়া। তাহলে এই যে নিউরন যেই যোজক টিস্যুর ভিতরে সুরক্ষিত আছে তার নাম নিউরোগ্লিয়া। এখানে আমরা কোষগুলোর নাম মনে রাখবো, 4 ধরনের কোষ। এর মধ্যে অ্যাস্ট্রোসাইট যেটা আছে, এই অ্যাস্ট্রোসাইট কোষটা হচ্ছে কি করে? নিউরনে পুষ্টি দেয়। এবং মনে রাখবা যদি কোনো কারণে অ্যাস্ট্রোসাইট কোষটাতে ঝামেলা হয় তাহলে মস্তিষ্কের টিউমার হয়।
তাহলে মস্তিষ্কের টিউমার সৃষ্টির জন্য দায়ী কোন কোষ? অ্যাস্ট্রোসাইট। মস্তিষ্কের টিউমার সৃষ্টির জন্য দায়ী কোন কোষ? অ্যাস্ট্রোসাইট। ঠিক আছে, গেল এটা। এবার অলিগোডেন্ড্রোসাইট কি গঠন করে দেখতে পারো? মাইক্রোগ্লিয়া। এটা মনে রাখবো, এটা হচ্ছে ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। তাহলে এই যে 4 ধরনের যে কোষ দেখতেছি আমরা, এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? মাইক্রোগ্লিয়া। তোমরা এমনিতেও জানো মাইক্রোপ্লাজমা হচ্ছে ক্ষুদ্রতম কোষ, মনে আছে? মাইক্রোপ্লাজমা ক্ষুদ্রতম কোষ, আর মাইক্রোগ্লিয়া হচ্ছে ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। ঠিক আছে, এইটা ক্ষুদ্রতম এবং এটা চলাচল করতে পারে এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য ভক্ষণ করতে পারে। বুঝা গেছে? তাহলে আমি যদি বলি কোনটির কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা? মাইক্রোগ্লিয়া। ঠিক আছে, এবার দেখো ইপেনডাইমা, এটা তোমাদের যাদের একটু পুরান বই তাদেরটাতে নাই, এখানেও আমরা যেই বই দাগায় দিছি তার চেয়েও লেটেস্ট আরেকটা আসছে। এখন আমরা যখন বইটা তোমাদের ক্লাস শুরু হয়েছিল, যখন কিনছি দাগানো শুরু করছি, সেই জন্য হচ্ছে এইটা দিয়ে আমরা দাগাইছি, কিন্তু এইটারও লেটেস্ট আরেকটা আপডেট আসছে। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো নতুন বই কিনলে ওইটা পাবা। ইপেনডাইমা যেটা, ওইটা এইটা আগে, এই যে যেটা লেটেস্ট প্লাস একটু আগে যেটা, দুইটা দিয়ে আছে। এইটার কাজ হচ্ছে সিএসএফ ক্ষরণ করা। সিএসএফ, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। বুঝা গেছে? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড ক্ষরণ করা কোন কোষের কাজ? ইপেনডাইমা। আর ফ্যাগোসাইটোসিস করা কোন কোষের কাজ? মাইক্রোগ্লিয়া। পুষ্টি দেওয়া কোন কোষের কাজ? অ্যাস্ট্রোসাইট। টিউমার হবে কোনটার কারণে? অ্যাস্ট্রোসাইটের সমস্যার কারণে। এবার আসা হচ্ছে পরের অংশে চলে যাবে। এগুলোর মধ্যে তেমন কিছু নাই, কোনো কোশ্চেনও নাই। বলবে সিনাপস কি? দুইটা নিউরনের সংযোগ পথ, মানে ড্যানড্রাইট আর একজনের সংযোগ পথকে কি বলা হয়? সিনাপস বলা হয়। আর এই যে ড্যানড্রাইট আর একজনের মিলনকে সিনাপস বলা হয়, তার মানে দুইটা নিউরনের একজনই তো সিনাপস গঠনে অংশগ্রহণ করে না, একটা নিউরনের একজন অংশগ্রহণ করে আর একটার কোনটা? ড্যানড্রাইট অংশগ্রহণ করে। তাহলে এই যে দুইটা নিউরনের মধ্যে যেটা তোমার হচ্ছে সিনাপস গঠনে অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে প্রি সিনাপটিক নিউরন, আর অন্যটাকে বলা হচ্ছে পোস্ট সিনাপটিক নিউরন। এই প্রি সিনাপটিক আর পোস্ট সিনাপটিক নিউরনের মধ্যে যে ঝিল্লি থাকে তার নাম প্রি সিনাপটিক ঝিল্লি, পোস্ট সিনাপটিক ঝিল্লি। এই দুইটার মাঝখানে একটা ছোট্ট গ্যাপ থাকে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 20 থেকে 30 ন্যানোমিটার। এই যে 20 থেকে 30 ন্যানোমিটার এই জায়গাটা, গ্যাপটা, এটাকে বলা হচ্ছে সিনাপটিক ক্লেফট। বুঝা গেছে? তাহলে সিনাপটিক নব থাকে হচ্ছে একজনের প্রান্তে, স্ফীত অংশ, আর সিনাপটিক ক্লেফট হচ্ছে এই প্রি সিনাপটিক আর পোস্ট সিনাপটিক নিউরনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, গ্যাপটা কতটুকু? 20 থেকে 30 ন্যানোমিটার। এটা একটু ইম্পর্টেন্ট এই লাইনটা। দেন আসো এগুলা পড়ে নিবা। 4 প্রকার কি কি? 4 প্রকার নাম পড়বা শুধু। সিনাপসের কাজ, প্রধান কাজটা হচ্ছে তথ্য স্থানান্তর করা, অন্যগুলো এমনি রিডিং করবা। এবার দেখো, সিনাপস হচ্ছে সংযোগ পথ, আর এই পথ দিয়ে যে উদ্দীপনা পরিবহন করে বা তথ্য পরিবহন করে ওর নাম হচ্ছে নিউরোট্রান্সমিটার। তাহলে আমি যদি বলি নিউরোট্রান্সমিটার কি? এটা হচ্ছে রাসায়নিক বার্তাবহক তরল। তাহলে এই যে তরলটা, এটা কি করবে? এক নিউরন থেকে অন্য নিউরনে তথ্য আদান প্রদান করবে, মানে তথ্য স্থানান্তর করবে। ঠিক আছে, এবার আসো যে এই যে নিউরোট্রান্সমিটার প্রকারভেদ যে যত বেশি পারো পড়বা, এগুলো থেকে এখন পর্যন্ত কোনো পরীক্ষা কোশ্চেন আসে নাই, অতএব এখানে দাগায় দিছি, তোমাদের কাজ হচ্ছে পড়া, যে স্যার কোনটা পড়বো সব পড়বা। আচ্ছা, এগুলোর মধ্যে দাগানো অংশ দেখতে পারো, এগুলো তত ইম্পর্টেন্স নাই এগুলোর। এবার আসো স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ। এটা তো আমরা আগেই বলছিলাম কেন্দ্রীয় আর প্রান্তীয়। এই যে কেন্দ্রীয় প্রান্তীয়, এটার তোমাদের নতুন বই আরো সুন্দর করে হচ্ছে এটার বিশ্লেষণ দিছে। মনে রাখবা, এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড নিয়ে, আগেই বললাম। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত। ঐচ্ছিকের মধ্যে কর্টিক স্নায়ু আছে 12 জোড়া, আজকে আমরা পড়বো এই 12 জোড়া। আর সুষুম্না স্নায়ু থাকে হচ্ছে 31 জোড়া। কয় জোড়া? 31 জোড়া। আমরা যখন কঙ্কাল তন্ত্র পড়ছিলাম তখন বলছিলাম যে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন দিয়ে 31 জোড়া সুষুম্না স্নায়ু যায়, এই 31 জোড়া। আর এই যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এটার মধ্যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুই ভাগে ভাগ করছে। তোমাদের পরীক্ষায় এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক থেকে অত প্যারা যায় না। নতুন বইয়ের মধ্যে সিম্প্যাথেটিক মানে কি, প্যারাসিম্প্যাথেটিক মানে কি একদম ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এখান থেকে একবার মেডিকেল পরীক্ষা আসছিল, প্যারাসিম্প্যাথেটিকের স্নায়ুমূল কোনটা কোনটার মধ্যে থাকে? 3, 7, 9, 10 বলছে কোন কোন তোমার হচ্ছে স্নায়ুমূল হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ধরনের। তাহলে 3, 7, 9, 10, যেমন আমরা অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, তাহলে 3 নাম্বার। এরপর হচ্ছে 7 হচ্ছে ফেসিয়াল, 9 গ্লোসোফেঞ্জিয়াল, 10 ভেগাস। এগুলো আমরা ওই অটোমেটিক্যালি এই নামগুলো একটু পরে জানবো। তাহলে আমরা এখানে কি দেখলাম যে প্যারাসিম্প্যাথেটিকের স্নায়ুমূল কোথায় থাকে, মেডিকেল পরীক্ষা আসছে তোমাদের, এটা মাজেদা ম্যাডামের বই থেকে আসছিল, এটা শুধুমাত্র মাজেদার বই আছে কোন কোন স্নায়ুমূলটা প্যারাসিম্প্যাথেটিক ধরনের। বুঝা গেছে? তাহলে এটা এখানে লিখে দিলাম। এখন আসো, এই যে এখানে যে বলছি 128 সংবেদী মানে সেন্সরি, সেন্সরি মানে সংবেদী, সংবেদী মানে সংজ্ঞাবহ, যে সংজ্ঞা বহন করে বা উদ্দীপনা নিয়ে আসে।
আর মোটর মানে হচ্ছে চেষ্টীয় বা হচ্ছে আজ্ঞাবাহী, যে হচ্ছে কোনো আদেশ বহন করে। ঠিক আছে, যেমন ধরো মাথায় একটা, তোমার এখানে একটা মশা বসলো, মাথায় উদ্দীপনা দেওয়ার পরে এইটা মারার উদ্দীপনা যে নিয়ে আসবে হচ্ছে চেষ্টীয়। আর প্রথমে যে উদ্দীপনাটা মাথায় নিয়ে গেছে হচ্ছে সেন্সরি। বুঝা গেছে? কোন স্নায়ু যদি এরকম হয় যে মাথায় উদ্দীপনা নিয়ে যায় আবার ওই হচ্ছে আবার মারার কাজটাও করে, তাহলে এটা বলেছে মিশ্র, মিক্সড। বুঝা গেছে? তাহলে আমরা এই যে 128, 5, 7, 9, 5, 7, 9, 10 আর বাকিগুলো মোটর, এগুলো আমরা একটু পরেই ডিটেলসই পড়তে হবে, আমরা এখানে আর গেলাম না। তাহলে এখানে আমরা দেখলাম যে স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়, কোনটার স্নায়ু কয়টা, এবং এই প্যারাসিম্পথেটিকের স্নায়ুমূলটা কোথায় কোথায় থাকে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এইগুলা খুবই সিলি পড়া এই জন্য যে বলা হয় যে আমাদের যে মস্তিষ্ক, এই মাথার সামনের অংশটা স্থিত হয়ে মস্তিষ্ক হয়েছে, অগ্র মধ্য পশ্চাৎ, এই নিউরাল নালী বা টিউব ভাগ হয়ে 3টা ভাগে ভাগ হয়েছে, এগুলো দিয়ে কোনো কোশ্চেন আসার মতো না। তো আমরা এখানে অগ্র মধ্য পশ্চাৎ এই 3টা ভাগে ভাগ করা যায় আমাদের মস্তিষ্ককে, এটুকু জানলেই হবে। আর মস্তিষ্কের আবরণের নাম কি? মেনিনজেস। কি নাম? প্লুরাকার আবরণ। প্লুরাকার আবরণ ফুসফুসের। আর হচ্ছে পেরিকার্ডিয়াম কারাবরণ হৃৎপিণ্ডের। আর হচ্ছে যদি বলে যে ক্যাপসুল কারাবরণ বৃক্কের। হ্যাঁ, তাহলে আবার প্লিহারও আবরণ হচ্ছে ক্যাপসুল, যদিও রেনাল ক্যাপসুল বা এরকম বলে। তাহলে আমরা এখানে কি দেখলাম, মেনিনজেস হচ্ছে কি আমার মস্তিষ্কের আবরণ। এখন মস্তিষ্কের আবরণটাকে আমরা হচ্ছে আবার ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে 3 ভাগে ভাগ করি। এটাকে আমরা এরকম ড্যাপ বলি, অথবা উল্টায় বললে প্যাড, যে প্যাড, পিএডি। হ্যাঁ, তুমি যেভাবে বলো। বাইরের স্তরের নাম হচ্ছে ডুরা, এরপরেরটার নাম হচ্ছে অ্যারাকনয়েড, এরপরেরটার নাম হচ্ছে পায়া। তাহলে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। ঠিক আছে, তাহলে সবচেয়ে ভিতরে কোনটা? পায়া। আর সবচেয়ে বাইরে কোনটা? ডুরা। মধ্যবর্তী কোনটা? অ্যারাকনয়েড। বুঝা গেছে? এটুক জানলেই হবে। কিন্তু এখানেও তোমাদের আলিম স্যারের বই একটা কথা বলা আছে, এই যে ডুরা ম্যাটার, এখানে 2টা স্পেস থাকে, এপিডুরাল আর সাবডুরাল। এপিডুরাল আর সাবডুরাল মনে রাখবা। এপি সবসময় বাইরে। বুঝা গেছে? এপি সবসময় বাইরে, এপিডুরাল আর হচ্ছে সাবডুরাল। তাহলে আমি যদি বলি ভিতরের দিকের ফাঁকা স্থানটার নাম কোনটা আর বাইরেরটার নাম কোনটা? বাইরেরটার নাম এপিডুরাল হচ্ছে বাইরে, আর সাবডুরাল হচ্ছে ভিতরে। এখন এই যে 2টা স্তর, এর মধ্যে এইখানে হচ্ছে অ্যানাস্থেসিয়া দেয়, অনেক সময় অজ্ঞান করে না। যেমন এই যে দেখবা হাসপাতালে ঢোকার পরে মানুষ হচ্ছে, গ্রামের মানুষ হচ্ছে সহজ কথা সহজে বলে, মানে কঠিন ভাষা বোঝে না। যেমন হাসপাতালে গেলে বলে যে ভাঙাচুরা ডাক্তার কোথায় পাওয়া যায়, মানে অর্থোপেডিক্স কোথায় পাওয়া যায়। তারপর হচ্ছে হাসপাতালে গেলে বলে অজ্ঞান ডাক্তার কোথায়। বুঝা গেছে? মানে অজ্ঞান ডাক্তার বলতে কি অ্যানাস্থেসিয়ার ডাক্তার বোঝানো হয়। হ্যাঁ, যেমন আমাদের স্যারই যে উপরে, মানে স্যারও তো আমাদের মেডিকেলের ছিল, তো দেখা যায় যে অনেক সময় যদি বলে যে আপনারা কোন বিল্ডিং এ, বলি যে ওই অর্কিড বিল্ডিং এ, ও অজ্ঞান ডাক্তারের বিল্ডিং এ, মানে অজ্ঞান ডাক্তার বানায় দেয়। ব্যাপারটা এরকম যে ওই মানে সহজ একদম গ্রাম্য ভাষা। আবার বলে যে পাগল, পাগল দেখে কোন জায়গায়, পাগল দেখে কোন জায়গায়, মানে কি, মানে হচ্ছে তোমার হচ্ছে সাইকিয়াট্রির যে ডিপার্টমেন্ট ওইটা কোথায়, এরকম সরাসরি যায় বল। সবচেয়ে মানে মজার ইউনিট হচ্ছে পাগলের ইউনিট। ওইখানে গেলে অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, দেখা যায় একদিন আমরা ক্লাস করতেছি, স্যারের টেবিলে এসে একটা পাগলের এরকম করে থাপড় দিয়ে উঠছে, এই তোরই তো আমি খুঁজতেছি, হ্যাঁ 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 এদিকে আসো এদিকে আসো। তারপরে কাউন্সিলিং করা, মানে খুবই মারাত্মক অবস্থা। আচ্ছা, এখানে এই যে সিস্টার্নি হচ্ছে এখানে যেই প্রলম্বিত অংশ, এগুলো আমাদের পড়ার কিছু নাই। এবার আসো, মনে রাখবা মেনিনজেসের কাজ আর সিএসএফ এর কাজ প্রায় সেম। তাহলে আমি একটা যদি পড়ে রাখি তাহলে দেখবো অন্যটা ইজি হয়। দেখো এই যে মেনিনজেস যেটা, এটা যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করবে, স্নায়ুতন্ত্রে পুষ্টি দিবে, সিএসএফ ক্ষরণ করবে, এবং এই জীবাণু সংক্রমণ থেকে হচ্ছে বাঁচাবে। তাহলে আমরা মেন পয়েন্ট গুলো পড়বো। একটা হচ্ছে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা, পুষ্টি পদার্থ দেওয়া, সিএসএফ ক্ষরণ করা, আর হচ্ছে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা। বুঝা গেছে? এই 4টা হচ্ছে এই মেনিনজেসের কাজ। অনেক সময় এটার কাজ আসবে তোমার মেডিকেলে না আসুক, আর্ম ফোর্স আছে, আর্ম ফোর্স না হলে ডেন্টাল আছে, অথবা তোমার হচ্ছে এরকম অনেক সময় বলতে পারে যে মেনিনজেসের কাজ কোনটি ক্ষরণ করা, সরাসরি বললো তাহলে সিএসএফ। বুঝা গেছে? এরকমও কোশ্চেন করতে পারে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এই 4টা অংশ দেখবো। এখন দেখো আমাদের যে মেনিনজেস, এই মেনিনজেসে তোমার হচ্ছে অনেক সময় ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলা সংক্রমণ করতে পারে। তখন এটাকে বলা হচ্ছে মেনিনজাইটিস। কি বলা হয়? মেনিনজাইটিস। তবে এই মেনিনজাইটিসটা হচ্ছে নিশেরিয়া মেনিনজাইটাইটিস দিয়ে যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক বা গুরুতর। তাহলে যদি বলা হয় যে মেনিনজাইটিস কোনটি দিয়ে হয়, তাহলে কি বলবো? নিশেরিয়া
মেনিনজাইটিস, ঠিক আছে? এগুলা নিজ দায়িত্বে পড়বা যে মস্তিষ্কের আয়তন কত, পুরুষে কত, স্ত্রীতে কত, এরপর হচ্ছে কয়টা হচ্ছে নিউরন আছে, ওজন কতটুকু, এগুলো হচ্ছে নিজে দেখে নিবা, ঠিক আছে? এবার আসো মস্তিষ্কের এই যে অংশটা, যে মস্তিষ্কটাকে আমরা 3 ভাগে ভাগ করি, অগ্র, মধ্য, পশ্চাৎ। এখানে যেটা মনে রাখবো, অগ্রের অন্য নাম কি? প্রোসেনসেফালন বা ফরব্রেন। পশ্চাতের অন্য নাম কি? রম্বেনসেফালন বা হাইন্ড ব্রেন। আর মধ্য মস্তিষ্ক তো মেসেনসেফালন, মিড ব্রেন। তাহলে এই অন্য নামগুলো ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? তাহলে যদি বলে যে ফরব্রেন বা প্রোসেনসেফালনের অংশ কোনটা, তখন পারবা না। রম্বেনসেফালনের অংশ কোনটা, তখন পারবা না, ঠিক আছে? তাহলে এখানে আমরা অন্যান্য নামগুলো মনে রাখবো। আরেকটা জিনিস মনে রাখবো, এই যে সেরেব্রাম, যেটাকে আমরা টেলেনসেফালন বলি, টেলেনসেফালন, এটা একটু লেখা নিবা, কারণ কোশ্চেন সলভ করতে যায় দেখবা যে টেলেনসেফালন, ডায়ানসেফালন, তখন বলবো যে স্যার এগুলা কি। আর থ্যালামাস হাইপোথ্যালামাস কে বলা হচ্ছে ডায়ানসেফালন, ডায়ানসেফালন, ঠিক আছে? তাহলে আমার যদি অনেক সময় অগ্র মস্তিষ্কের ভাগ 3টা না থাকে, তাহলে আমি বলবো 2টা। কি কি? টেলেনসেফালন আর ডায়ানসেফালন। টেলেনসেফালনের অংশ কোনটা? সেরেব্রাম। আর ডায়ানসেফালনের অংশ কোনটা? থ্যালামাস আর হাইপোথ্যালামাস। বুঝা গেছে? আমরা মস্তিষ্কের ভেন্ট্রিকল পড়তে গেলে ওইগুলো লাগবে। আরেকটা হচ্ছে সেরেব্রামকে বলা হচ্ছে গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক। আর তোমার হচ্ছে এই যে যেটা হচ্ছে সেরেবেলাম, এটা বলা হচ্ছে লঘু মস্তিষ্ক, এটাকে বলা হচ্ছে লঘু মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে? গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্ক, ঠিক আছে? এখানে আর কিছু নাই। এবার আসো যে নতুন বই, যেটা একদম নতুন বই, সেটা তো হচ্ছে মধ্য মস্তিষ্কের ভাগ এই 3টা না, এখানে আরেকটা ভাগ করছে, আরেকটা ভাগ দিচ্ছে হচ্ছে ট্যাকটাম। এটা কিন্তু বর্ণনায় তোমাদেরও আছে যে মস্তিষ্কের পৃষ্ঠীয়, মধ্য মস্তিষ্কের পৃষ্ঠীয় অংশকে কি বলা হয়? ট্যাকটাম বলা হয়। তাহলে যদি বলা হয় ট্যাকটাম কোন মস্তিষ্কের অংশ, এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ। ট্যাকটাম কোন মস্তিষ্কের অংশ? মধ্য মস্তিষ্কের। ট্যাকটাম, সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজিমিনাস, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তাহলে এই 4টা অংশ হচ্ছে মধ্য মস্তিষ্কের। বুঝা গেছে? এই 4টা অংশ হচ্ছে মধ্য মস্তিষ্কের, ঠিক আছে? আচ্ছা, আর পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলো তো সেরেবেলাম, প্রন্স, মেডুলা অবলঙ্গাটা, এইটা নিয়ে কোনো ঝামেলা নেই, এটা অনেকবার পড়ছো তোমরা। তাহলে এবার চলে আসো পরের অংশে যাই। আচ্ছা, এবার দেখো অগ্র মস্তিষ্কের যে অংশগুলো, মনে রাখবা অগ্র মস্তিষ্কের সেরেব্রাম কি আমরা গুরু মস্তিষ্ক বলছি। তাহলে যদি বলি মস্তিষ্কের অধিকাংশ জায়গা জুড়ে আছে কোনটা? সেরেব্রাম। এবং 80% ওজন, মোট ওজনের 80%ই হচ্ছে সেরেব্রাম। আর সেরেব্রাম হচ্ছে মাঝখানে একটা তোমার হচ্ছে যোজক দ্বারা 2টা খণ্ড একসাথে যুক্ত আছে সেরেব্রামের। প্রত্যেকটা খণ্ডকে বলা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার। হেমি মানে অর্ধেক, সেরেব্রাল হেমিস্ফিয়ার মানে কি? সেরেব্রামের অর্ধেক অংশ, এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক। এই 2টা এই মাঝখান দিয়ে জোড়া লাগায় রাখছে, যে তার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। কি নাম? কর্পাস ক্যালোসাম। তাহলে আমরা যদি বলি কোন যোজক দিয়ে এই সেরেব্রামের 2টা অংশ যুক্ত? এই কর্পাস ক্যালোসাম দিয়ে, ঠিক আছে? আর এখানে এই সেরেব্রাম তো হচ্ছে সবচেয়ে বড় অংশ, এটা তো বলার অপেক্ষাই রাখে না। এবার দেখো এই সেরেব্রামের মধ্যে উঁচু এবং নিচু জায়গা থাকে। এই যে উঁচু জায়গাগুলা, এই উঁচু জায়গাগুলোকে আমরা জাইরি বলি, ঠিক আছে? আমি বলি জায়গা থাকে জাইরি, জায়গা থাকে জাইরি। জায়গা থাকে মানে কি? উঁচু হয়ে থাকে, জায়গা থাকে জাইরি। তাহলে যেটা হচ্ছে নিচু জায়গা, সেটাই কি বলবো? সালকি। বুঝা গেছে? তাহলে এখানে এটা দেখার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই মস্তিষ্কের মধ্যে অনেকগুলা লোব আছে, যে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, এরকম লোব গুলার এই অংশটা আমাদের দেখতে হবে। কি দেখবো? দেখো যে একটা মানুষ দেখবো অনেক সময় সে কথা বলতে পারতেছে না, কিন্তু ছোটবেলায় কথা বলতো। কি হয়েছে? সে অ্যাক্সিডেন্ট করছিল, এরপরে কথা বলতে পারে না। তাহলে হচ্ছে তার এই ফ্রন্টাল লোব যেটা আছে, এই ফ্রন্টাল লোবে হচ্ছে তার কি হয়েছে? কোনো কারণে আঘাত পেয়েছে। ফ্রন্টাল লোবে আঘাত পাইলে সে হচ্ছে এই বাক শ্রবণ যেটা আছে, মানে হচ্ছে কথা বলার কেন্দ্র যেটা আছে, সেটাতে হচ্ছে ঝামেলা হবে। অথবা দেখা যায় যে তার যে বুদ্ধি, চিন্তা, এগুলো হচ্ছে লোপ পাবে। যেমন দেখা যায় যে সে অনেক কিছু পড়ে কিন্তু মনে থাকে না। হ্যাঁ, এগুলো দেখবা তোমাদের আশেপাশেও 2-1 জন পাইতে পারো। আচ্ছা, এগুলো হচ্ছে সৃজনশীলতা। সে হচ্ছে দেখা যায় যে এই একটা কথা বলছে, একটু পরে জিজ্ঞেস করে এটা কি করছো, ও আচ্ছা ভুলে গেছিলাম, এরকম টাইপের। যেমন হচ্ছে প্যারাইটাল লোব, এই প্যারাইটাল লোবে যদি সমস্যা হয় তাহলে হচ্ছে ব্যথা, স্পর্শ, উষ্ণতা, এগুলো হচ্ছে সে বুঝবে না। যদি টেম্পোরাল লোবে সমস্যা হয় তাহলে হচ্ছে সে শুনবে না, ঠিক আছে? এই জন্য বলে টেম্পোরাল, আমাদের শ্রুতি কেন্দ্র কোথায়? টেম্পোরাল অস্থিতে। শ্রুতি কেন্দ্র কোথায়? টেম্পোরাল অস্থিতে। এবার দেখো অক্সিপিটাল, যদি এটাতে সমস্যা হয় তাহলে হচ্ছে সে দেখবে না, দৃষ্টিকেন্দ্রে সমস্যা হবে। বুঝা গেছে? আর যদি লিম্বিক লোবে সমস্যা হয় তাহলে দেখা যায় যে সে এই যে খাদ্য গ্রহণ, রেচন জনন, এই সহজাত প্রবৃত্তিগুলা
এগুলো আর তার ঠিক থাকবে না। দেখা যায় যে অনেক সময় যেখানে খায় সেখানেই সব কাজ ছেড়ে দেয়, এরকম অবস্থা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সমস্যা, মানে কেউ আঘাত পাইলে এটা কিন্তু নর্মাল উপায় না। আচ্ছা, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, এগুলা আমি একটু নর্মালি বলে দিই। মনে রাখবা, নারিকেল কেউ ভাঙছো, নারিকেল ভাঙলে দেখবা ভিতরটা একদম সাদা, আর বাইরের যখন ওইটা নারিকেলটা ওই যে ইয়া দিয়া ছাড়াইতে থাকে তখন ভিতরটা কিরকম হয়, গ্রে হয় না? আমাদের মস্তিষ্কের যে এই অংশটা সেটাও একই রকম, বাইরেরটা হচ্ছে গ্রে আর ভিতরটা হচ্ছে কি সাদা। কিন্তু এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে এই যে আমাদের সেরেব্রাম আর সেরেবেলামের ক্ষেত্রে, সেরেব্রাম আর সেরেবেলামের ক্ষেত্রে। কিন্তু সুষুম্না কাণ্ডে উল্টা। তাহলে আমি যদি বলি সেরেব্রাম সেরেবেলামে হোয়াইট ম্যাটার কোথায় থাকবে? ভিতরে, আর গ্রে ম্যাটার কোথায়? বাইরে। স্পাইনাল কর্ড যেহেতু উল্টা, তাহলে স্পাইনাল কর্ডে তোমার বাইরে থাকবে কোনটা? হোয়াইট ম্যাটার, আর ভিতরে থাকবে কোনটা? তাহলে এগুলার বলার কিছু দরকার নেই এখানে। এবার দেখো সেরেব্রামের কাজ, মনে রাখবা আমাদের যত কিছু কাজ হয় সব কিছু যায় হচ্ছে সেরেব্রামে, কারণ গুরুকে সেরেব্রাম। তাহলে আমি যদি বলি বিভিন্ন তথ্য নিয়ে আসলে এগুলোর বিশ্লেষণ করবে কে? সেরেব্রাম। চিন্তা বুদ্ধি এগুলো উদ্ভাবনী শক্তি সবকিছুর ইয়া কে হবে? সেরেব্রাম। সহজাত যে প্রবৃত্তি এগুলো নিয়ন্ত্রণ করবে কে? সেরেব্রাম। দেখলাম ওই যে নষ্ট হয়ে যাবে। তারপরে বাক শক্তি নিয়ন্ত্রণ করবে কে? সেরেব্রাম। আর এই যে ঐচ্ছিক যে পেশির কার্যকলাপ আছে সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ গুলো কে নিয়ন্ত্রণ করবে? সেরেব্রাম নিয়ন্ত্রণ করবে। তাহলে আমরা এখানে দেখলাম যে সবকিছু আসলে বিশ্লেষণ করা, বাক কেন্দ্র নিয়ন্ত্রণ করা, মানসিক বোধ, সহজাত প্রবৃত্তি, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা, এগুলো হচ্ছে সেরেব্রামের কাজ। কোনো কারণে এই সেরেব্রাম যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে মানুষ কি হয়ে যায়? প্যারালাইজড হয়ে যায়। তাহলে প্যারালাইজড হয় কোনটার কারণে? সেরেব্রামে আঘাতের কারণে। এবার আসো থ্যালামাস। থ্যালামাস থেকে আমরা সব মনে না রাখলেও এখান থেকে কতগুলো জিনিস হচ্ছে আমাদের আসবে। বলবে রিলে স্টেশন হিসেবে কাজ করে কোনটা? সংজ্ঞাবহ স্নায়ুর। এটা হচ্ছে থ্যালামাস। মানে হচ্ছে কোনো একটা উদ্দীপনা তোমার যদি আসে, উদ্দীপনাটা আগে আসে হচ্ছে থ্যালামাসে, এরপরে আসে হচ্ছে সেরেব্রামে। মানে ধরো এরকম হলো যে তোমার হচ্ছে বললো যে তুমি রেজাল্ট খুব ভালো করছো, তখন এই যে আবেগে যে তুমি কাইন্দে দিবে, কাইন্দে দেওয়ার আগে কোথায় যাবে? এই থ্যালামাসে হচ্ছে উদ্দীপনা যাবে, এরপরে সেরেব্রামে যাবে, এরপরে তুমি কেঁদে দিবা, ওই যে কেন্দ্রে দিয়েছে। হ্যাঁ, ওইরকম। তাহলে এখানে রিলে স্টেশন হিসেবে কাজ করবে কোনটা? থ্যালামাস। বুঝা গেছে? কিসের? সংজ্ঞাবহ স্নায়ু, মানে ওই যে সেন্সরি বা তোমার হচ্ছে সংবেদী স্নায়ুর। আরেকটা জিনিস দেখো, মানুষ যদি হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, এইটাও করে হচ্ছে থ্যালামাস। ঘুম থেকে হঠাৎ লাফ দিয়ে উঠলে এটা কে করাইছে? থ্যালামাস করাইছে। আর মানুষের ব্যক্তিত্ব, সামাজিক আচরণ, ধরো তুমি কেমন আচরণ করবা, তোমার ব্যক্তিত্ব কেমন হবে, এটাও নিয়ন্ত্রণ করবে কোনটা? থ্যালামাস। তাহলে এই কটা জিনিস হচ্ছে আমরা ভালো করে মনে রাখবো। রিলে স্টেশন হিসেবে কাজ করা, হঠাৎ জায়গায় তোলা, ব্যক্তিত্ব, সামাজিক আচরণের প্রকাশ ঘটানো, এটা কার কাজ? থ্যালামাস। এবার যেটা আমরা পড়বো এই হাইপোথ্যালামাস। মনে রাখবা হাইপোথ্যালামাস হচ্ছে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এটা বারবার আসে, কারণ এটার মধ্যে সব আছে। দেখো, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, ঘাম আছে, ঘুম, রাগ, পীড়ন, ভালোবাসা, ঘৃণা, উদ্বেগ, সব। বুঝা গেছে? সবকিছুর কেন্দ্রকে হাইপোথ্যালামাস। বুঝা গেছে? এর জন্য বলা হয় বায়োলজিক্যাল ক্লকও বলা হয় কোনটাকে? বায়োলজিক্যাল ক্লক বলা হয় কোনটাকে? বায়োলজিক্যাল ক্লকও বলা হচ্ছে এই হাইপোথ্যালামাস। মানে হচ্ছে কি, তোমার ঘুম জাগরণ চক্র যে নিয়ন্ত্রণ করে, এটা কে করে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে কন্ট্রোল করতে পারলে তুমি যদি এরকম ঘুমায় বলো যে আমি 3টা উঠবো, দেখবো 3টে উঠে গেছে। কারণ কি, হাইপোথ্যালামাস হচ্ছে তোমার ঘুম জাগরণ চক্র কি করতেছে? নিয়ন্ত্রণ করতেছে। তাহলে ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করতেছে হাইপোথ্যালামাস, কিন্তু হঠাৎ ঘুম থেকে জায়গায় তুলতেছে কে? থ্যালামাস। আরেকটা হচ্ছে এই যে ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, রাগ, পীড়ন, ভালোবাসা, ঘৃণা, উদ্বেগ, সবকে হাইপোথ্যালামাস। বুঝা গেছে? আরেকটা জিনিস দেখো, এই যে ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন, এই দুটো হচ্ছে নিউরো হরমোন। এই নিউরো হরমোন দুইটা ক্ষরণ করা এবং এই পিটুইটারি গ্রন্থিতে এগুলোকে জমা রাখা, এগুলো কার কাজ? হাইপোথ্যালামাসের কাজ। তোমরা মনে রাখবা যে যদি বলে এডিএইচ ক্ষরণ কার কাজ? হাইপোথ্যালামাসের। জমা রাখা কার কাজ? পশ্চাৎ পিটুইটারি। কিন্তু যদি ধরো হাইপোথ্যালামাস নাই, তাহলে আনসার হবে পশ্চাৎ পিটুইটারি ক্ষরণ করে। বুঝা গেছে? তাহলে আমরা এখান থেকে দেখবো যে হাইপোথ্যালামাসের এই কাজগুলো অবশ্যই অবশ্যই ভালো করে মনে রাখবো। যেন আসো এই যে মধ্য মস্তিষ্ক, এগুলোর মধ্যে তেমন কিছু নাই। এই যে ট্যাক্টাম পিস্টি অংশ আগে বলছিলাম, এখানে দেখো যখনই দেখবা ডাক্ট, ডাক্ট মানে কি? নালী। তাহলে আমি যদি বলি মধ্য মস্তিষ্কে অবস্থিত নালীটার নাম কি? সেরেব্রাল একুইডাক্ট। এটা কি করবে? আমরা মস্তিষ্কের ভেন্ট্রিকল যখন করব, এই ভেন্ট্রিকলের মধ্যে দেখবা তৃতীয় আর চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত রাখবে কোনটা? এই সেরেব্রাল একুইডাক্ট। এটা নতুন বইয়ে, তোমাদের বইয়ে নতুন বই কিন্তু এটা আলাদা করে নাম দিয়ে দিছে। সেরেব্রাল একুইডাক্টের নাম দিছে একুইডাক্ট অফ সিলভিয়াস। একুইডাক্ট অফ সিলভিয়াস। এই যে এখানে, এই ওইখানে না,
এই যে এখানে যখন পড়বো এইখানে দেখো যে এই সেরেব্রাল একুইডাক্ট না দিয়ে নতুন বই যাদের তাদের লেখা হচ্ছে একুইডাক্ট অফ সিলভিয়াস, বুঝা গেছে? তাহলে এইটাই কিন্তু ওই নালীটা। তাহলে এই যে সেরেব্রাল একুইডাক্ট বা একুইডাক্ট অফ সিলভিয়াস কার নালী? মধ্য মস্তিষ্কের নালী। কার নালী? মধ্য মস্তিষ্কের নালী। আচ্ছা, এবার দেখো এই এগুলা থেকে কিছু নাই, এইটার কাজটা দেখে নিবে। এবার আসো পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ যেটা সেটা হচ্ছে সেরেবেলাম। কোনটা? সেরেবেলাম। এই যে সেরেবেলাম, এই সেরেবেলামটা হচ্ছে তোমার হচ্ছে দুইটা খণ্ডে বিভক্ত। আবার এটা হচ্ছে ভার্মিস নামক যোজক দ্বারা হচ্ছে যুক্ত। তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ার যুক্ত ছিল কি দ্বারা? কর্পাস ক্যালোসাম দ্বারা। আর সেরেবেলামের দুইটা অংশ কি দ্বারা যুক্ত? ভার্মিস। ঠিক আছে, এটার ওজনটা একটু দেখে নিবা কতটুকু। এবার আসো ঐচ্ছিক যেই কাজগুলা, ঐচ্ছিক কাজগুলো করে কে? সেরেবেলাম। ঐচ্ছিক কাজগুলো করে কে? সেরেবেলাম। আর ঐচ্ছিক কাজের নিয়ন্ত্রক হচ্ছে কে? সেরেব্রাম। ঐচ্ছিক কাজের নিয়ন্ত্রক কে? সেরেব্রাম। দেন আসা হচ্ছে পন্স। পন্সের মধ্যে লেখা রাখো প প প প প। দেখো এই যে প প এত প কেন? এই প দিয়ে পন্স। প দিয়ে 5 থেকে 8 নম্বর করোটিক স্নায়ুর উৎপত্তি। 5 থেকে 8 নম্বর করোটিক স্নায়ুর উৎপত্তি। তাহলে বলো এই যে এখানে তোমার দেখো এই যে 5, এই যে 5 প উচ্চারণ হয়? উচ্চারণ হয় না? তাহলে 5 থেকে 8 নম্বর করোটিক স্নায়ুর উৎপত্তি কোথা থেকে? এই পঞ্চ থেকে। এবার দেখো প, প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? পঞ্চ। এই যে প্রতিবর্তী কেন্দ্র হিসেবে হচ্ছে কে কাজ করে? তোমার হচ্ছে পঞ্চ। এবার দেখো প, এই প দিয়ে হচ্ছে দেখো এই যে সংবেদ প্রবাহের কেন্দ্র, এই যে মস্তিষ্কের বিভিন্ন অংশের যে সংবাদ, এটা প্রবাহের কেন্দ্র হিসেবে কাজ করে কোনটা? প্রবাহের বা প্রবাহের প্রেরণের কেন্দ্র হিসেবে কাজ করে কোনটা? এই পঞ্চ। বুঝা গেছে? তাহলে কি দেখলাম? প্রতিবর্তী কেন্দ্র, 5 থেকে 8 নম্বর করোটিক স্নায়ুর উৎপত্তি, তারপর হচ্ছে এই যে সংবেদ প্রবাহের প্রেরণের কেন্দ্র হিসেবে কাজ করে কোনটা? এই পঞ্চ। আরেকটা জিনিস দেখো যে এই যে এখানে মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডের মধ্যে সংযোগ পথ হিসেবেও কাজ করে কোনটা? পঞ্চ। তাহলে আরেকবার দিয়ে দিই প, শেষ। তাহলে একদম প দিয়ে সব কাহিনী শেষ। বুঝা গেছে? আচ্ছা, এখানে যেটা নিয়ে হচ্ছে একটু ঝামেলা হবে সেটা হচ্ছে শ্বসন কার্য নিয়ন্ত্রণ করা। নতুন বই শ্বসন কার্য লাইনে শ্বসনই লিখছে। আরেকটা হচ্ছে শ্বসন নিয়ন্ত্রণ করা। এই দুইটার মধ্যে ঝামেলা। শ্বসন নিয়ন্ত্রণ বললে মেডুলা অবলঙ্গাটা বা মেডুলা, যদি না থাকে মেডুলা অবলঙ্গাটা তাহলে পন্স। আর যদি বলে শ্বসন কার্য, পন্স থাকলে অবশ্যই পন্স, না থাকলে মেডুলা। বুঝা গেছে? তাহলে শ্বসন কার্য নিয়ন্ত্রণ বললে অবশ্যই এই পন্স দিব, আর শ্বসন নিয়ন্ত্রণ বললে কি দিব? তখন হচ্ছে মেডুলা দিব। বুঝা গেছে? তাহলে এগুলার কাজ করে ফেললে বাকিগুলা কার কাজ? মেডুলার কাজ। বুঝা গেছে? দেখো মধ্য মস্তিষ্ক সাথে পন্স আর মেডুলা অবলঙ্গটাকে একসাথে ব্রেন স্টেম বলা হয়। ব্রেন স্টেমের মধ্যে কে কে থাকে? মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা অবলঙ্গটা। ঠিক আছে, এবার এই যে ছোট্ট একটা অংশ দেখতেছো, এই অংশটা থেকে তোমাদের যে পরীক্ষায় কতবার কোশ্চেন আসছে, যারা কোশ্চেন সলভ করবে তারা হচ্ছে দেখতে পাবা যে এই যে মস্তিষ্কের ভেন্ট্রিকল থেকে কত পরিমাণ কোশ্চেন আসছে। ভেন্ট্রিকল তো এই যে 4টা, এর মধ্যে প্রথম 2টাকে বলা হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। আমাদের যে 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার এইখানে থাকবে। তাহলে বলো আমি যদি বলি পার্শ্বীয় ভেন্ট্রিকল কোথায় থাকে? অগ্র মস্তিষ্কে, 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ারে। দেন তোমার হচ্ছে এই যে পার্শ্বীয় ভেন্ট্রিকল 2টা, যে প্রথম 2টা, এটা তৃতীয়র সাথে যুক্ত থাকা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র বা ফোরামেন অফ মনরো দ্বারা। ফোরামেন অফ মনরোর সাথে তোমরা যেটা ঝামেলা বাজাও সেটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম আমাদের অক্সিপিটাল বোনসের মধ্যে ছিদ্র, এটা দিয়ে স্পাইনাল কর্ড নামে। আর ফোরামেন অফ মনরো হচ্ছে এই পার্শ্বীয় ভেন্ট্রিকলকে তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত রাখে। এই যে ভেন্ট্রিকল গুলো দেখানো আছে এখানে। আর এখানে চতুর্থ ভেন্ট্রিকল যেটা আছে, এই চতুর্থ ভেন্ট্রিকল থাকে হচ্ছে দেখো এই পশ্চাৎ মস্তিষ্কে, এই পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটায় থাকে এটা আর কি। আর তৃতীয় ভেন্ট্রিকল থাকে হচ্ছে 2 থ্যালামাসের মধ্যবর্তী গহ্বরে, অথবা মনে রাখবা হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন করে, তো এই জন্য আনসারটা এরকম হবে। যদি এটা না থাকে তাহলে হচ্ছে ডায়ানসেফালনে। এটাও পরীক্ষা আসছে ডায়ানসেফালনে, এই হাইপোথ্যালামাস থ্যালামাস কিছু দেওয়া ছিল না। বুঝা গেছে? তাহলে কি বললাম? তৃতীয় ভেন্ট্রিকলটা 2 থ্যালামের মধ্যবর্তী স্থানে থাকে, অথবা হাইপোথ্যালামাসে থাকে, অথবা ডায়ানসেফালনে থাকে। কারণ আমরা বলছিলাম ডায়ানসেফালনের অংশ কে কে? একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে কে? হাইপোথ্যালামাস। তাহলে আমরা ওই হাইপোথ্যালামাস ডায়ানসেফালনের অংশ বলতে পারি, সেই অর্থ হচ্ছে ওইটা। তাহলে আমরা দেখলাম মস্তিষ্কের ভেন্ট্রিকল কয়টা? 4টা। এই 4টার মধ্যে প্রথম 2টার নাম কি? পার্শ্বীয় বা ল্যাটারাল ভেন্ট্রিকল। আর তৃতীয় ভেন্ট্রিকল ওই ল্যাটারাল ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকবে কোনটা দ্বারা? সেটা হচ্ছে
ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র বা ফোরামেন অফ মন্ডো দ্বারা, ঠিক আছে। পার্শ্বীয় ভেন্ট্রিকুলারই তো অন্য নাম ল্যাটারাল ভেন্ট্রিকল, অনেক সময় এরকম পার্শ্বীয় না লেখা বাংলায় লেখে ল্যাটারাল, বুঝা গেছে। তাহলে এই জিনিসগুলা ইংলিশ গুলা পড়া থাকলে বাংলায় লিখলেও তোমার মনে আসবে। আর এই তৃতীয় আর চতুর্থরে যুক্ত রাখে মধ্য মস্তিষ্কের যেই নালীটা, তার নাম কি? সেরেব্রাল একুইডাক্ট বা একুইডাক্ট অফ সিলভিয়াস। সেরেব্রাল একুইডাক্ট বা একুইডাক্ট অফ সিলভিয়াস, বুঝা গেছে। তাহলে এখানে আমাদের মোটামুটি এইটা শেষ। এখন দেখো এখান থেকে দাগানো অংশ পড়বা, কারণ এগুলোর মধ্যে আসলে আমার মুখস্থ করানোর কিছু নাই। পিএইচ কত দেখি বুঝবো, অম্লীয় না ক্ষারীয়, বলবে কোনটা পরিবর্তনশীল তরল, এটা এই যে সিএসএফ ক্ষরণ করে কারা কারা, এগুলো পড়াইছিলাম। আর কিছু অংশ আছে। এখন এইখানে এই যে মেনিনজেস আর এটার মধ্যে পার্থক্য দেখো একটা মাত্র। কি পার্থক্য? এই যে এটা দেখো, যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা, পুষ্টি দেওয়া, এগুলো কিন্তু সবই পড়ছি, এগুলোও পড়ছি, কিন্তু পড়িনি হচ্ছে এইটা, এই একটা হচ্ছে আলাদা করে মনে রাখবা। মানে সিএসএফ হচ্ছে আমাদের মস্তিষ্কের ওজনটাকে কমায়, বলা এটা 1500 থেকে তোমার হচ্ছে কত গ্রামে নিয়ে আসে? 50 গ্রামে। তাহলে অনেক লাইট করে ফেলে, এই জন্য আমাদের মস্তিষ্কটা হচ্ছে অনেকটা ওজন কম কম মনে হয়। যদি 1500 গ্রাম হইতো, মানে 1.5 কেজি হইতো, তাহলে তো বিশাল ওজনে পড়ে যেত। তাহলে এখানে যদি বলে যে কোনটার কাজ হচ্ছে মস্তিষ্কের ওজন কমানো বা ওজনটা হ্রাস করা, তাহলে কোনটা? সিএসএফ এর কাজ। কোনটার কাজ? সিএসএফ এর। এখন আসো যে আমরা এই যে একটা, এগুলো সব বাদ দিয়ে ছকে চলে যাবো। এই যে ছক, আচ্ছা এই যে ছক, এই ছকের মধ্যে আমাদের হচ্ছে 12টা কর্টিক স্নায়ুর নাম, উৎপত্তি, তারপর হচ্ছে বিস্তারিত যা যা আছে সব পড়ে ফেললে কর্টিক স্নায়ুর যে অংশটা আছে এটা হচ্ছে পড়া হয়ে যাবে। হ্যাঁ, স্বাস্থ্যপতি যে কিনা, ও আচ্ছা, পড়াবো না, সময় আছে। আচ্ছা, ও তোমরা এই ক্লাস করছিল আগে? ও তখন তো ছোট ছিল। প্রি মেডিকেল তো হচ্ছে ছোটদের পড়া, মানে দেখা যায় যে তখন, মানে দেখা যায় যে আরো তো ডিটেলসে আমরা পড়াই। কারণ প্রি মেডিকেল হয় কি, ওই সময়টা সময় বেশি থাকে, আস্তে ধীরে পড়া যায়। কিন্তু মেডিকেলে তো আর ওই সুযোগ নাই। আমরা ওই সময় বলছিলাম যে এই চ্যাপ্টার একদিনে পড়ানো হবে, মানে 4টা ক্লাস, কারণ না হইলে হচ্ছে তোমার চ্যাপ্টার তো শেষ করা সম্ভব না। আর এখন তো তোমাদের মাথার মেমোরি কার্ড 1 টেরাবাইট হয়ে গেছে, আর তখন ছিল হচ্ছে 8 জিবি, বুঝা গেছে। তখন ছিল 8 জিবি, এখন হয়েছে কি 1 টেরাবাইট। তো এই জন্য 8 জিবির মধ্যে আর কত রূপ ঢুকবে? এখন তো 1 টেরাবাইটে যা দিব, স্যার আরো পড়ান আরো পড়ান স্যার, আর কি পড়বো স্যার। কারণ এখন কি তোমার মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা আছে। আর তখন মনে হচ্ছে বাপ মায় পাঠায় প্রি মেডিকেলে, হুদাই খিলে গেছে যাই, আমার এখন ইচ্ছেই হয় না যাইতে, বুঝা গেছে। আবার কেউ কেউ ইচ্ছা প্রথমে যে যাই দেখি কি পড়ায়, এই জন্য আসছে। আচ্ছা, এখন হচ্ছে, এখন পড়ো তোমাদের খরচে, আর প্রি মেডিকেলে পড়াইছে আমাদের খরচে, যে আচ্ছা এটা দেখি কিভাবে একটু ভালো করা যায়। আর এখন হলো যে যে কেমনে স্যারের কাছ থেকে বেশি আদায় করা যায়, যে আরো পড়ান আরো পড়ান এরকম। তোমাদের তো এই যে 25 তারিখে যে পরীক্ষাটা হবে, এই 25 তারিখে পরীক্ষাটা দিয়ে কিন্তু বোঝা যাবে যে আসলে তোমরা লং টার্ম মেমোরি কার কত বেশি। মানে শর্ট টার্ম মেমোরি কিন্তু অনেকের ভালো থাকে। আমার এক মামা ছিল, পরে যদি আমি এরকম করতাম যে বলতাম যে আচ্ছা এই বইটার তুই প্রথম 2 পৃষ্ঠা, মানে এই কাছাকাছি তো বয়স, তো বলতাম যে এই 2 পৃষ্ঠা পড়ে দাও। তো পড়ে দিলে দেখা যেত যে ও একদম বলতো, ধরো এরকম স্নায়ুতন্ত্র, সমন্বয় ও নিয়ন্ত্রণ, যে মানবদেহের সমন্বয় ও নিয়ন্ত্রণে 2টি অংশ আছে, নিউরন নিউরোগ্লিয়া। তারপরে ধরো ভুলে গেলে এই কি যেন একটা ভুলেছে, হ্যাঁ কমা ছিল একটা, নিউরন কমা নিউরোগ্লিয়া, এরকম একদম পুরা বলতো। তো তারপরে বলি যে মনে করো ওরা 20 মিনিট টাইম দিল, একদম ওই ফটোকপির মতো একদম বইয়ের লাইন সব বলতে পারে, বলছে। বলার পরে আবার আরেকটা দিলে বলো এটা কি, অঙ্ক যদি এই ফটোকপির মতো মুখস্থ বলে ফেলে, কিন্তু পরীক্ষার একটা পরীক্ষা পাস করে না। কেন পাস করে না? এই জন্য দেখা যায় যে আমার বাপে ওরে দৌড়ায়, মানে মামারে, যে তুই পরীক্ষায় পাস করছ না, তোরে তো দেখা যাবে যে পরে বাসা দিয়ে বলবে যে গেছে এইখানে পড়তে, পড়াশোনা কিছুই করে না। তো আসলে কাহিনীটা হলো কি, ওর হচ্ছে শর্ট টার্ম মেমোরি, মানে ওরা এখন দিলে এখনই পারে, কিন্তু একটু পরে কিছুই মনে থাকে না, ওর সব ভুলে যায়। তো এই যে শর্ট টার্ম মেমোরি যাদের ভালো, এটা খুব ভালো বলা যায় না। যাদের লং টার্ম মেমোরিটা ভালো, তারা হচ্ছে ভালো করে। কারণ তোমরা এই যে এখন মেমোরিতে যা ঢুকাইতেছো, এটা দিয়েই তোমরা মেডিকেলে চান্স পাবা, ঢাকা ভার্সিটি, অন্যান্য জায়গায় চান্স পাবা। অনেকেই দেখবা এরকম হবে, যারা মেডিকেলে চান্স পেয়ে যাবা,
তাদের কয়েকজন দেখবে ঢাকা ভার্সিটিতে অটো চান্স পেয়ে গেছে। হ্যাঁ গেছে মজা করে পরীক্ষা দিতে, দেখতে যে পরীক্ষার হল কেমন হয়, ওই জায়গাইতে জায়গাইতে দেখা গেছে ও চান্স পেয়ে গেছে। আরেকজন গেছে ওর চান্স লাগবেই, নাহলে জীবন বৃথা। এখন ওর জীবন বৃথা যে গেছে, ওই জীবন আর ওর সফল হয় নাই, ও বৃথাই। বুঝা গেছে, এরকম হয়ে যায়। তো এই জন্য তোমার দেখা যায় যে এই 1 নম্বর দিয়েই তোমার চলতে হবে। এইটা হচ্ছে এই জন্য একবারে ভালো করে ঢুকানোর চেষ্টা করবো। তোমরা জানো যে ইন্টারে 2 বছর আমরা পড়ি, এখন মাত্র পড়বো হচ্ছে 3 মাস কি 4 মাস। এই 4 মাসের পরেই তুমি মেডিকেল পরীক্ষা দাও, ভার্সিটি পরীক্ষা দাও, ওই 4 মাস পরে আবার রিভিশন রিভিশন এরকম চলবে। তো প্রথম দিকে একটু ডিটেলসে পড়ার চেষ্টা করো। এখন কিন্তু তোমাদের পর্যাপ্ত সময় আছে, এবং 25 তারিখের পরীক্ষাটা তুমি মনে করবা যে দেখি আমি, আমার যদি এরকম হয় যে 24টা লেকচারের মধ্যে আমার 10টা বা 15টাই হয়েছে, বাকিগুলো হয়নি, তারপর বাকিগুলো কমপ্লিট করে আমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করি। বুঝতে পারছি? যদি এটা করতে পারো তাহলে তোমার পিছনের গ্যাপগুলো পূরণ হয়ে যাবে, সামনের পরীক্ষাটা আবার ধরতে পারবা। কারণ বাকি 24টা নিয়ে কিন্তু আবার আরেকটা পরীক্ষা হবে, এরপরে কিন্তু একটা মেগা এক্সাম হবে, যে পুরাটা মিলে একটা এক্সাম হবে। আর ধরো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবা এই যে এই পরীক্ষার মধ্যে, তারা তো ফ্রিজ টিভি, হ্যাঁ, বিভিন্ন জিনিস পাবাই। এখন খেলনা হোক আর আসল হোক, যাই হোক। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে পরবর্তী স্নায়ুগুলোর নাম একদম ছোটস্থ মুখস্থ করবো, ও টিটি এইসব করবো না, কারণ এগুলো পড়তে পড়তে আরো বেশি ঝামেলা হয়। এই জন্য আমি বলি এইগুলো তোমার, যদি তুমি মেডিকেলে চান্স পাইতে চাও তাহলে অবশ্যই তুমি মেডিকেলে চান্স পাওয়ার জন্যই পড়তেছো। আর এটা এমন একটা জায়গা, এটা শর্টকাট করে খুব একটা লাভ নাই, কারণ তুমি মেডিকেলে গেলেও এটা লাগবে। বুঝা গেছে? তাহলে যেহেতু তুমি মেডিকেলে পড়তেই চাও, এই জন্য হচ্ছে আমরা এইখান থেকে একদম ডিটেলস পড়বো। তাহলে দেখো প্রথমে সরেও দিয়ে 3টা, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। আমার সাথে সাথে বলবা, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। 3বার পড়ো, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। এবার দেখো ট দিয়া 2টা, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। কি কি? ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। কি কি? ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। আবার বলো, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। তাহলে 5টার নাম বলো, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। বুঝা গেছে? এরপরে অ্যাবডুসেন্স আর এই যে অডিটরি, অ্যাবডুসেন্স আর অডিটরি, মাঝখানে ফেসিয়াল। মানে ফেসিয়াল হচ্ছে 7, মনে রাখবা 7, লাকি 7 যেটা আমরা বলি। ফেসিয়াল মানে দেখবো অনেকে বলে যে আজকে কার চেহারা দেখে উঠছিলাম, কারণ কি লাকি বলা হয় কোনটা? ফেসিয়াল স্নায়ু যেটা। তাহলে ওই চেহারা দেখে ওঠা মানে কি? ফেস দেখে ওঠা না? তাহলে এটাই তো লাকি। এই জন্য ফেসিয়াল হচ্ছে কয় নাম্বার? 7 নাম্বার। আর এই 6 কোনটা? অ্যাবডুসেন্স। 8 কোনটা? অডিটরি। 8 কোনটা? 8এ অডিটরি। 8এ অডিটরি। 8এ কি? অডিটরি। গ্লসোফেঞ্জিয়াল ভ্যাগাস মোটামুটি সবাই নামগুলো জানো। গ্লসোফেঞ্জিয়াল ভ্যাগাস 9 10। তাহলে দেখো আমি 1 থেকে 10 পর্যন্ত যদি বলি কি কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেঞ্জিয়াল ভ্যাগাস। আবার বলো কি কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেঞ্জিয়াল ভ্যাগাস। আরেকবার বলো, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেঞ্জিয়াল ভ্যাগাস। বুঝা গেছে? এই 10টা পারলেই হবে। এই স্পাইনাল অ্যাক্সেসের হাইপোগ্লোসালটা এত ইম্পর্টেন্ট না, তারপরে একটু দেখে রাখলাম যে হাইপোগ্লোসাল লাস্টে, তাহলে বাকিটা স্পাইনাল অ্যাক্সেসরি 11 নম্বরে। বুঝা গেছে? এখন দেখো ওই যে আমরা একটু আগে পড়ছিলাম 128 সংবেদী, তাহলে বলো 128 কে কে? অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি। তাহলে বলো সংবেদী কারা কারা? অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি। বুঝা গেছে? এবার 5 7 9 10 এরা হচ্ছে মিশ্র। তাহলে 5 7 9 10 কে কে বলো? 5 7 9 10 কে কে? ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্লসোফেঞ্জিয়াল ভ্যাগাস। ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্লসোফেঞ্জিয়াল ভ্যাগাস। তাহলে বলো কোন কোনটা সংবেদী? নাম বলবা। অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি। কোন কোনটা মিশ্র? কোন কোনটা মিশ্র? ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্লসোফেঞ্জিয়াল ভ্যাগাস। আর বাকিগুলো হচ্ছে কি? চেস্টীয় বা মোটর। তাহলে এটা হয়ে গেল। তাহলে এই নাম হয়ে গেছে, তারপর হচ্ছে এই যে কোনটা কোন ধরনের, এটাও হয়ে গেছে। এবার দেখো 5 থেকে 8 নাম্বার কোন জায়গা থেকে উৎপত্তি বলছিলাম? 5 থেকে 8 কোথা থেকে বলছিলাম? পন্স। এই যে পন্স পাইছি। তাহলে 5 থেকে 8 শেষ। এর পরের গুলা মেডুলা। এর পরের গুলা কি? মেডুলা, মেডুলা, মেডুলা। তাহলে এই 5 থেকে 12 শেষ। কত থেকে উৎপত্তি? এখন আছে 1 থেকে 4। মনে রাখবে 1 2 অগ্র মস্তিষ্ক আর 3 4 মধ্য মস্তিষ্ক। 1 2 কি? অগ্র মস্তিষ্ক, 3 4 মধ্য মস্তিষ্ক। বুঝা গেছে? আর 5 থেকে 8 কোনটা? পন্স। আর বাকিগুলো হচ্ছে কি? মেডুলা অবলাঙ্গাটা।
তাহলে এখানে আমার এই উৎপত্তিও হয়ে গেল। উৎপত্তি হওয়ার পরে এইবার হচ্ছে আমরা এই যে কাজের সাথে তোমার হচ্ছে এই যে শাখাগুলো উপরে ফেলবো, কাজের সাথে শাখাগুলো দেখবো। এখন কাজের ক্ষেত্রে ওই যে ওরা যেই বললো যে ফুফা ভাতিজার গল্প, আমরা একটু গল্পটা দেখি। ফুফা ভাতিজার গল্প আমি সবসময় বলি এই গল্প তোমাদের কোনো কাজে দিবে না পরে, কিন্তু এখন এই গল্পটা বললে একটু পরে তোমাদের হচ্ছে এটা অটোমেটিক্যালি মনে থাকে। দেখবো যারা এটা আগে পড়ছিল তারা কিছু কিছু হচ্ছে মনে থাকবে। দেখো আমি বললি এরকম, ফুফার ভাতিজা ওরা দুইজন হচ্ছে চোর আর কি, দুই চোর চুরি করতে গেছে। এইরকম তো সম্পর্ক হয় না, ফুফার ভাতিজার সম্পর্ক দেখছে, তার মানে এটা কাল্পনিক, কারোর সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী না। এখন দেখো এই ভাতিজা ও ইয়ং তাগড়া পোলাপাইন থেকে ফুফায় কয় যে তুই চুরি করতে যা। তো ওই ফুফার ভাতিজা যখন গেছে, এই ফুফা ভাতিজারে পাঠানোর পরে ভাতিজা তো ইয়ং পোলাপাইন ঘরের মধ্যে ঢুইকা দেখে যে বিশাল গ্রান পাইছে। ও গ্রান পাওয়ার পরে ও সব ভুলে গেছে চুরি টুরি সব। ওই যে আলিবাবা 40 দেখছিলেন না, ওইখানে যেরকম কাহিনী ছিল স্বর্ণ ভরতে ভরতে আমি ভুলেই গেছে যে দরজা বন্ধ হয়ে যাবে, আর ওই কোট ভুলে গেছিল, পরে তো ওইটার মধ্যে মার খেয়েছে। তো এখানে ভাতিজা কি করছে, ঘরের ভিতরে ঢুকে গ্রান পাইছে, গ্রান পায় ও সব ভুলে গেছে। ও ভুলে যাওয়ার পরে ও চিন্তা করলো যে কোথা থেকে গ্রান আসতেছে সেটা দেখবো, বুঝা গেছে? তাহলে প্রথমে গ্রান পাইছে, তারপরে কি করছে, দেখতে চাইছে। এবার ও দেখতে চায়, ও চিন্তা করলো যে দেখবো তো দেখবো, ও হচ্ছে চোর, চোর তো হচ্ছে ভালো করে দেখতে হবে, নাইলে তো খালি খালি খাবে কয়েকটা কোনি। তো ও করছে কি এরকম করে অক্ষি গোলক সঞ্চালন করে কি করছে, অক্ষি গোলক সঞ্চালন করে ভালো করে দেখছে, গোলক সঞ্চালন করে ভালো করে দেখছে, করে ভালো করে দেখলো। এখন দেখো আমরা এখানে অনেকগুলা করোডিক্সনের কাজ করে ফেলছি। একের কাজ ঘ্রাণ নাও, তাহলে বলো কার কাজ ঘ্রাণ নাও, অলফ্যাক্টরি। দুইয়ের কাজ দেখা, তাহলে কার কাজ দেখা, অপটিক। 3, 4, 6 এর কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন, তাহলে বলো কে কে, অকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন্স। অকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন্স, এগুলোর কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন করা। এবার অক্ষিগোলকের সঞ্চালন করে ও দেখে যে কেউ নাই, রাস্তা ক্লিয়ার। ও কি করছে, একদম দৌড়ে গেছে, মনে করো এইটা খাবার, ও করছে কি যায় খাবারটা এরকম ধরছে, ধরে এরকম চাপ দিছে, চাপ দিয়ে তাপ দেখে নিচ্ছে। তাহলে দেখো ও কি করছে, খাবার স্পর্শ কইরা চাপ দিয়ে তাপ দেখলো, কত বুদ্ধিমান দেখছো, চাপ দিয়ে তাপ দেখলো। তাহলে এই যে আমরা এখানে পড়ছি, কোনটা বাদ পড়ছিল বলতো, কোন কোয়াড্রিক্স না, 5। তাহলে 5 এর কাজ কি, 5 এর কাজ হচ্ছে এই যে স্পর্শ, চাপ, তাপ এগুলার অনুভূতি নেওয়া, বুঝা গেছে? এবার দেখো এরপরে মনে রাখবা 7 যেটা, এটা হচ্ছে কি বললাম না, 7 হচ্ছে তোমার হচ্ছে লাকি নাম্বার। এই 7 এর কাজ হচ্ছে স্বাদ নেওয়া। 7 এর কাজ কি নেওয়া, 7 এর কাজ স্বাদ নেওয়া। মানে ও যখন দেখছে যে এটা চাপ দিয়ে তাপ দেখছে যে নর্মাল, খাবারটাও সুস্বাদু, ও মুখে তুলে নিয়ে খাবারটা যখন খাইছে তখন কি পাবে, স্বাদ। আর তখন হচ্ছে ও এরকম গ্রীবা নাড়াইতেছে, গ্রীবা নাড়ায় নাড়ায় খাইতেছে। তাহলে 7 এর কাজ কি করা, স্বাদ নেওয়া। আর 7 এর পরে 9 এর কাজও স্বাদ নেওয়া। কয়ের কাজ, 9 এর কাজ। 7 এর পরে 8 আছে, 8 এর পরে 9, এই 9 এর কাজও স্বাদ নেওয়া। কিন্তু এই যে 9 এর কাজ যে স্বাদ নেওয়া, এই 9 কি করবে, স্বাদ নিবে আর এই খাদ্যটারে কোথায় পাঠা দিবে, গলবিলে। কোথায় পাঠাবে, গলবিলে। তাহলে দেখো এখানে স্বাদ নেওয়া এবং গ্রীবার সঞ্চালন 7 এর কাজ, আর স্বাদ নেওয়া এবং গলবিলের সঞ্চালন কার কাজ, 9 এর কাজ, মানে গ্লোসোফেঞ্জিয়ালের। মাঝখানে যেটা আছে অডিটরি, অডিটরির কাজ হচ্ছে শ্রবণ ভারসাম্য রক্ষা করা। কি করা, শ্রবণ ও ভারসাম্য রক্ষা, শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা, ঠিক আছে, শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা। এবার দেখো ওই যে ফুফা যে বাইরে বসে আছে, ও তো এতক্ষণে চিন্তায় চিন্তায় ওর জীবন যায় যায় অবস্থা, যে ভাতিজা কোথায় গেল আমার। তো এই চিন্তা করে ওর কি হয়েছে, এই ফুফার হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ফুফার হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, কার্যক্রম বন্ধ। তাহলে বলো এখানে ভাতিজার খাদ্য যেতেছে কোথায়, গলবিলে, আর ফুফা চলে গেছে কোন বিলে, আল্লাহর বিলে। মানে অক্কা পাইছে, কারণ কি ওই ভাতিজার চিন্তায় চিন্তায় ও মরে গেছে। এখন দেখো ফুদি হচ্ছে ফুসফুসীয় ব্রাঞ্চ, ফুসফুসীয় ব্রাঞ্চ মানে কি, পালমোনারি ব্রাঞ্চ। পা দিয়ে পাকস্থলীয় ব্রাঞ্চ, পাকস্থলীয় মানে কি, পাকস্থলীয় মানে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ। আর হৃদ দিয়ে হচ্ছে হৃদযন্ত্রীয় ব্রাঞ্চ, হৃদযন্ত্রীয় মানে কি, কার্ডিয়াক।
আর যন্ত্র দিয়ে হচ্ছে ষড়যন্ত্রীয় ব্রাঞ্চ। ষড়যন্ত্রীয় মানে কি? লেরিঞ্জিয়াল। তাহলে 10-এর কয়টা ব্রাঞ্চ আছে? 4টা। কি কি? পালমোনারি, গ্যাস্ট্রিক, কার্ডিয়াক আর লেরিঞ্জিয়াল। বুঝা গেছে? তাহলে এখানে দেখো যে আমরা এইটুক যদি আবার দেখি একটু, যে প্রথমে যায় গ্রান পাইছিল, গ্রান পায়ে দেখলো, এরপরে ভালো করে দেখলো, তো আমার 5টার কাজ শেষ। দেখার পরে স্পর্শতাপ অনুভব করলো, 6টার কাজ শেষ। এটা তো 5-এর কাজ আর কি। এরপরে 7 আর 9-এর কাজ স্বাদ নেওয়া, 8-এর কাজ হচ্ছে শ্রবণ ভারসাম্য রক্ষা করা। আর এই যে 9, এটার পরে 10 নম্বর বিপদ সংকেত দিকে ফুফা উড়ে গেছে, ফুফা একদম পরপরে চলে গেছে। এখানে 4টা ব্রাঞ্চ, ফুসফুসীয় মানে পালমোনারি, পাকস্থলীয় মানে গ্যাস্ট্রিক, হৃদযন্ত্রীয় মানে হচ্ছে কার্ডিয়াক, আর ষড়যন্ত্রীয় মানে লেরিঞ্জিয়াল। এই 4টা শাখা হচ্ছে আমরা মনে রাখবো। তাহলে এই জন্য বলা হয় যে আমাদের খাদ্য পরিপাকের সাথে কোন কোন স্নায়ু জড়িত? ভ্যাগাস। আবার হৃৎপিণ্ডের সাথেও কোনটা? ভ্যাগাস। বুঝা গেছে? এরপরে আরো অন্যান্য ওই যে লেরিঞ্জিয়াল আমরা দেখছি না, ওই যে হাসি কাশি, ওইখানেও ভ্যাগাস পাইছে না? আচ্ছা, এই ফুফা যখন অক্কা পাইছে, আর 11 নম্বর সংকেতে কি করছে? এই ভাতিজারে ধরে ফেলছে। ভাতিজারে বলে যে এই এদিকে আয়। মানে ও তো পলাইছিল, খাবার খায় সিপাই পলাইছিল, ওরে বাড়িও লাগাই এদিকে আয়। তো আসছে, আসার পরে কয় যে কি খবর, এটা খাইছে কে? তুমি খাইছো? এরকম করে। তো এটা কি করছে? মাথা ও কাঁধ সঞ্চালন করে না করলো। কি সঞ্চালন করে না করছে? মাথা ও কাঁধ সঞ্চালন করে না করলো। হ্যাঁ, মাথা ও কাঁধ সঞ্চালন করে না করলো, না করছে যে না আমি খাইনি। তখন বলছে যে তুই তাহলে এখানে দাঁড়ায় আছো, এখন দিয়ে ভাগ। তো যখন ভাগতে বলছে চলে গেছে। তাহলে এটা কি করছে? জিহ্বা বাইর করে চলে গেছে না? তো এটা সুন্দর করে বলবো কি? জিহ্বার বিচলন। জিহ্বার বিচলন করে সে এখান থেকে চলে গেল। তাহলে দেখো তোমার লাস্টের দুটো তো এমনি মনে থাকবে, না করলো, তারপরে করে চলে গেছে, শেষ। আর প্রথম দিকে তো গ্রান দেখলো, ভালো করে দেখলো, এটাও মনে থাকবে। 7 নয় কি? স্বাদ নেওয়া। 8-এর কাজ শ্রবণ ভারসাম্য। আর 10 তো হলো যে ফুফা মরে যাবে, এই মরার ঘটনা তো সবসময় মনে থাকবে। হ্যাঁ, যে এই 4টার ব্রাঞ্চ কি কি। তাহলে আমাদের এখানে কাজও শেষ। এবার আসো দেখো আমরা এখানে এই যে কাজ এগুলো করে ফেলছি, বুঝছি? ক্লিয়ার? এখন দেখো এইটার উপরের যেগুলো এই যে দাগায় দিছি, তোমরা জানো কায়াজমা জ্যানি হোক, অপটিক কায়াজমা হোক, আর সেটা তোমার ওই প্যাকাইটিনের কায়াজমা হোক, সবগুলোর আকৃতি কেমন হবে? এক্স আকৃতির হবে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এখানে এইটা দাগায় নিতে পারো। অপথ্যালমিক হচ্ছে সবচেয়ে ছোট শাখা। ট্রাইজেমিনালের ছোট শাখাটার নাম কি? অপথ্যালমিক। আর আমরা যদি বলি আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন যেটা করবে, ফেসিয়াল স্নায়ু না? ফেসিয়ালের কোনটা? হায়োম্যান্ডিবুলার। কোনটা? হায়োম্যান্ডিবুলার। বুঝা গেছে? আর ওই যে প্যালাটাইন, এটা হচ্ছে স্বাদ গ্রহণে কাজ করে। বুঝা গেছে? তাহলে আমি যদি বলি কোনটা মুখের অভিব্যক্তি প্রকাশ করে? হায়োম্যান্ডিবুলার, ফেসিয়ালের। আর কোনটা হচ্ছে স্বাদ গ্রহণে সহায়তা করে? সেটা হচ্ছে প্যালাটাইন। ঠিক আছে? তাহলে এইগুলো আমাদের মোটামুটি সব শেষ হয়ে গেছে, এখানে আর কিছু নাই। এখানে চলে আসো, আমরা চোখে চলে যাব। এখন খেয়াল করো, চোখের আগে এই চিত্রটা দেখার চেষ্টা করো। চোখের চিত্র দেখলে তোমার হচ্ছে পড়া মোটামুটি দেখবা যে অনেকটাই হয়ে গেছে। আমরা যখন দাগাবো দেখবা যে হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে? এই যে চোখ, চোখের এই যে স্তরটাতে আমি দাগ দিতেছি, এই স্তরটা সাদা দেখায় না? সাদা হইলো এটা হচ্ছে অস্বচ্ছ। সাদা কিন্তু কেমন? অস্বচ্ছ। তাহলে এটা সাদা কিন্তু অস্বচ্ছ। এই স্তরটার নাম হচ্ছে স্ক্লেরা বা স্ক্লেরোটিক স্তর। ঠিক আছে? এইটা যখন এইখানে এসে স্বচ্ছ হয়ে যায়, এই স্বচ্ছ অংশটার নাম হচ্ছে কর্নিয়া। তাহলে আমি যদি বলি স্বচ্ছ অংশটার নাম কি? কর্নিয়া। বুঝা গেছে? তাহলে সাদা অস্বচ্ছ অংশের নাম হচ্ছে কি? স্ক্লেরা। আর চোখের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? স্ক্লেরা। আর স্ক্লেরাটা সামনে এসে যখন স্বচ্ছ অংশ হয় তখন নাম কি? তাহলে আমি যদি বলি কোনটা দিয়ে আলো চোখে প্রবেশ করবে? কর্নিয়া দিয়ে। আচ্ছা, এখন দেখো এই যে এটা যেহেতু বাইরের স্তর, বাইরের স্তর, তাহলে বাইরের স্তরের কাজ কি? বাইরের আঘাত থেকে রক্ষা করা, পেশি সংযুক্ত করা, চোখের আকৃতি ঠিক রাখা। তাহলে আঘাত থেকে রক্ষা করা, আকৃতি ঠিক রাখা, পেশি সংযুক্ত করা কার কাজ? স্ক্লেরার কাজ। বুঝা গেছে? আর আলো প্রবেশ করানো কার কাজ? কর্নিয়ার কাজ। এবার দেখো যে এইটার পরে আরেকটা স্তর দেখছো, এই যে এই স্তরটা, এই স্তরটা একটু কালো দেখায় না? এই কালো স্তরটার নাম হচ্ছে কোরোয়েড। কি নাম? এই কোরোয়েড কালো হওয়ার কারণ হচ্ছে এখানে একটা রঞ্জক থাকে, আমরা যে কালো হই সেই রঞ্জকের নাম কি? মেলানিন। তাহলে কোন রঞ্জকের কারণে কোরোয়েড কালো? মেলানিন। আর এই কোরোয়েডের এখানে আরেকটা জিনিস থাকে, ওর মধ্যে স্নায়ু যে বা রক্তজালিকা যেগুলো আছে, রক্তজালিকা থাকে। তোমরা জানো রক্তজালিকার কাজ কি? পুষ্টি দেওয়া। তাহলে আমরা যদি বলি
এই কোরয়েড পুষ্টি দিতে পারে, সত্য না মিথ্যা? সত্য, কারণ রক্তবাহিকা থাকে। আর এইটার বর্ধিত অংশ এই যে অংশটা, এই অংশটা এইটারে বলা হচ্ছে আইরিশ। কি বলা হয়? আইরিশ। তাহলে আমি যদি বলি কোরয়েড, এই কোরয়েডের বর্ধিত অংশের নাম কি? আইরিশ। এই যে আইরিশ। এখন এই আইরিশ আর এই যে কোরয়েডের মাঝখানে একটা অংশ দেখতেছি না, এটার নাম সিলিয়ারি বডি। কি নাম? এই সিলিয়ারি বডির কাজ হচ্ছে একুয়াস হিউমার তৈরি করা। কোন হিউমার? মনে রাখবে, আমরা একুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার এরকম পড়ি। এর মধ্যে অশ্রু বলা হচ্ছে একুয়াস হিউমারকে, তোমাদের বই অনুযায়ী। বুঝা গেছে? একুয়াস হিউমারকে অশ্রু বলা হয়। এই অশ্রু খনন করা, একুয়াস হিউমার তৈরি করা কার কাজ? সিলিয়ারি বডির কাজ। এই যে সিলিয়ারি বডিটা, এইটা আবার তিনটা অংশ নিয়ে গঠিত। কি কি অংশ? এই যে আমরা ফ্যানের পাখা করলে যে বলি আরপিএম, মানে কি? রেভলিউশন পার মিনিট বলি না? আর এই আরপিএম যেই সিলিয়ারি বডির অংশ পড়বো। আর দিয়া রিং, রিং মানে কি? বলয়। তাহলে সিলিও বলয়, সিলিয়া থেকে, সিলিয়ারি থেকে। পি দিয়া প্রসেস, প্রসেস মানে কি? প্রসেস মানে প্রবর্ধক, প্রসেস মানে কি? প্রবর্ধক। তাহলে সিলিও প্রবর্ধক। আর এম দিয়ে হচ্ছে মাসল, মাসল মানে কি? মাসল মানে হচ্ছে পেশি, তাহলে সিলিও পেশি। তাহলে সিলিয়ারি প্রসেস, সিলিয়ারি রিং, সিলিয়ারি মাসেল, এই তিনটা নিয়ে আছে সিলিয়ারি বডি। বুঝা গেছে? আর ওর কাজ হচ্ছে কি? একুয়াস হিউমার তৈরি করা। তাহলে বলো যে কোরয়েড আর কার সংযোগস্থলে সিলিয়ারি বডি থাকে? আইরিশের না কর্নিয়ার? আইরিশের। আর সিলিয়ারি বডির কাজ কি বললাম? একুয়াস হিউমার তৈরি করা। এটা কয়টা অংশ নিয়ে তৈরি? তিনটা। সিলিও বলয়, সিলিও প্রবর্ধক, সিলিও পেশি। মানে সিলিয়ারি রিং, সিলিয়ারি প্রসেস, সিলিয়ারি মাসেল। ওটাকে আমরা একসাথে বলছি কি? আরপিএম। বুঝতে পারছি? এখন আসো, এটুক পড়ার পরে আমরা যদি একটা জিনিস দেখি, যে এই যে কর্নিয়ার বাইরে একটা কনজাংটিভা আছে, দেখছো? এই যে কনজাংটিভা, এটা কখনো কর্নিয়াকে আবরণ দিবে না। এটা কি করবে না? কর্নিয়াকে আবরণ দিবে না। কর্নিয়ারে যদি রাইয়া রাখে, ধুলা ময়লা না আসলে, ধরো এরকম হলো যে একটা রোমের মধ্যে ময়লা আসবে, দেখে রোমটা পুরো আটকে রাখলো, রোম অন্ধকার, তাহলে ভিতরে তো আলোই নেই, তাহলে এটা হবে? তো এইখানে যদি কর্নিয়ারে যদি এই কনজাংটিভা আটকে রাখে, তাহলে আলো ঢুকতে পারবে? তাহলে কর্নিয়াকে কখনোই কনজাংটিভা কি করবে না? আবরণ দিবে না। বাকি অংশটাকে হচ্ছে আবৃত করে রাখবে, ধুলাবালি থেকে রক্ষা করা, অংশটাকে পিছিল রাখা, এটা কনজাংটিভার কাজ। আর এই যে কোরয়েড, কোরয়েডের নিচে আরেকটা স্তর দেখতেছ না, এটার নাম হচ্ছে রেটিনা। এটা হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর, এবং এইখানে তোমার হচ্ছে প্রতিবিম্ব গঠন হয়। এটার উপস্তর হচ্ছে 10টা। কয়টা? 10টা। তো এই যে রেটিনা, যেটা সবচেয়ে ভিতরের স্তর, এখানে হচ্ছে তোমার হচ্ছে এই যে প্রতিবিম্ব গঠন হবে। এই রেটিনার মধ্যে দেখা যায় যে দুই ধরনের অংশ থাকে। কি কি অংশ? একটা দেখো, এই যে অংশ, এই অংশটা এখানে হচ্ছে অপটিক স্নায়ু গঠন হয়েছে। বুঝা গেছে? এই যে এই নিউরনের এই অংশগুলো যে অপটিক স্নায়ু গঠন করছে যে জায়গাটায়, এখানে চোখের যেই রেটিনার দুই ধরনের কোষ, রড কোষ কোন কোষ, একটাও এখানে নাই। এই রড কোষ কোন কোষ না থাকায় এই জায়গাটাকে অপটিক ডিস্ক বলা হয়, বা ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু বলা হয়। তাহলে অপটিক ডিস্কটাই হচ্ছে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। এখানে কি নাই? রড কোষও নাই, কোন কোষও নাই। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে অন্ধবিন্দু বলা হয়, মানে কোনো তোমার প্রতিবিম্ব হয় না। আর এইটার উপরে তোমার হচ্ছে দেখা যায় যে একটু উপরে ডিম্বাকার হলদে অঞ্চল দেখা যায়। এই যে ডিম্বাকার হলদে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হচ্ছে তোমার মেকুলা লুটিয়া। কি বলা হয়? মেকুলা লুটিয়া। এই মেকুলা লুটিয়ার মধ্যে এই যে গর্তটা, এইটার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। এটার নাম কি? এই ফোবিয়া সেন্ট্রালিসের সবচেয়ে ভালো প্রতিবিম্ব হয়। তাহলে সবচেয়ে ভালো প্রতিবিম্ব হয় কোথায়? ফোবিয়া সেন্ট্রালিসে। তাহলে আমরা দেখলাম রেটিনা হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর। এখানে তোমার হচ্ছে যেইখানে রড কোষ কোন কোষ নাই, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বা অপটিক ডিস্ক বলা হয়। আর এর উপরে হলদে ডিম্বাকার অঞ্চলকে বলা হচ্ছে মেকুলা লুটিয়া। তার মধ্যে গর্ত করা জায়গাটার নাম কি? ফোবিয়া সেন্ট্রালিস। এখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব হবে। তাহলে প্রতিবিম্ব গঠন হয় কোথায়? রেটিনায়। আরেকটা হচ্ছে রেটিনায় সৃষ্ট প্রতিবিম্বটা সবসময় উল্টা হবে। কেমন হবে? সংক্ষিপ্ত এবং উল্টা। রেটিনায় সৃষ্ট প্রতিবিম্ব কেমন হবে? সংক্ষিপ্ত এবং উল্টা। ঠিক আছে? এখন দেখো, এই যে একজন মহাশয় বসে আছে, এর নাম কি? লেন্স। এই যে লেন্সটা, এটা উভয় পাশে কি উত্তল না? আর এখানে যে এটা ধরে রাখছে, এর নাম কি? সাসপেন্সরি লিগামেন্ট। কি নাম? সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে আমি যদি বলি কোন লিগামেন্ট দ্বারা লেন্স স্থানে আটকে থাকে? সাসপেন্সরি লিগামেন্ট দ্বারা। তাহলে আমি যদি বলি এই যে কর্নিয়ার এই আইরিশের মাঝখানের প্রকোষ্ঠটার নাম কি? অ্যান্টিরিয়র চেম্বার বা অগ্রপ্রকোষ্ঠ। অ্যান্টিরিয়র চেম্বার বা অগ্রপ্রকোষ্ঠ। এই আইরিশ আর হচ্ছে লেন্সের মাঝখানে যে প্রকোষ্ঠটা, এটা বলা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার বা পশ্চাৎ প্রকোষ্ঠ। তাহলে অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। আর এইটারে বলা হচ্ছে ভিট্রিয়াস চেম্বার। কি বলা হয়? ভিট্রিয়াস চেম্বার। ভিট্রিয়াস চেম্বার মানে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। বুঝা গেছে? তাহলে আমরা দেখলাম এখানে কয়টা প্রকোষ্ঠ আছে? তিনটা। কি কি? অ্যান্টিরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার আর ভিট্রিয়াস চেম্বার। অ্যান্টিরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার আর ভিট্রিয়াস চেম্বার।
বুঝা গেছে? তাহলে আমি যদি বলি এই চোখের মধ্যে কয়টা প্রকোষ্ঠ থাকবে? 3টা। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখার ব্যাপার হচ্ছে যে মনে রাখবা তোমার এই চোখের মধ্যে দুইটা জায়গায় কোনো রক্ত সরবরাহ নাই, একটা হচ্ছে লেন্স আর একটা হচ্ছে কর্নিয়া। কোন কোন জায়গায় রক্ত সরবরাহ নাই? লেন্স আর কর্নিয়া। বুঝা গেছে? এবার আসো আমরা ভিতরের অংশগুলো দেখি ফেলে। এখানে কারো কোনো সমস্যা আছে? তাহলে আমি আরেকবার দেখাই নিই। এটা হচ্ছে স্ক্লেরা, বাইরের স্তর। যখন এইটা অস্বচ্ছ সাদা, যখন স্বচ্ছ সাদা হয় তখন হচ্ছে কর্নিয়া। এরপরে ভিতরের যে কালো স্তরটা এটার নাম কোরয়েড, এটা মেলানিন থাকার কারণে কালো হয়। এর বর্ধিত অংশকে আইরিশ বলে, সংযোগ স্থলকে সিলিয়ারি বডি বলে। কাজ হচ্ছে একুয়াস হিউমার তৈরি করা, 3টা অংশ নিয়ে তৈরি, সিলিয়ারি রিং, প্রসেস, মাসল। তারপর হচ্ছে এই যে এই লিগামেন্টের নাম সাসপেন্সরি লিগামেন্ট, এটা দিয়ে লেন্সটা আটকে আছে, লেন্সটা হচ্ছে উবুত্তল। আর এই তোমার হচ্ছে এই যে এই এই কোরয়েডের নিচে যে স্তরটা এটার নাম হচ্ছে তোমার হচ্ছে রেটিনা, এটা 10টা উপস্তর নিয়ে গঠিত। এখানে হচ্ছে রড কোষ কোন কোষ আছে, রড কোষ কোন কোষ কোনোটাতেই নাই যে জায়গায়, ওটার নাম হচ্ছে অপটিক ডিস্ক বা অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। এর উপরে যে হলদে অঞ্চলটা এটার নাম হচ্ছে মেকুলা লুটিয়া, এখানে কোন কোষ সবচেয়ে বেশি থাকার কারণে উজ্জ্বল প্রতিবিম্ব হয়। এবং এই জায়গায় সবচেয়ে ভালো প্রতিবিম্ব হয় ফোবিয়া সেন্ট্রালিসে, যে গর্ত করা জায়গাটা সেটা। বুঝতে পারছি? এখানে হচ্ছে সবচেয়ে ভালো প্রতিবিম্ব হবে। আর এইখানে তাহলে একটা চেম্বার হয়ে গেল অ্যান্টেরিয়র চেম্বার, এটুকু হচ্ছে পোস্টেরিয়র চেম্বার, আর এটা হচ্ছে ভিট্রিয়াস চেম্বার। এইটা 80% জায়গা দখল করে, বাকিটুকু হচ্ছে 20%। বাকিটুকু কত পার্সেন্ট? 20%। আর এইটা কত পার্সেন্ট? 80%। ঠিক আছে? এখন দেখো যে আমরা পড়ার মধ্যে শুধু দাগায় দাগায় যায় একটু। তাহলে বলো আমাদের চোখের ভিতরে বেশি, মানে চোখের ভিতরে চোখের বেশি অংশ এই অক্ষিকোটরে না বাইরে বেশি অংশ? ভিতরে। বাইরে হচ্ছে কম অংশ। আর চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, পঞ্চ ইন্দ্রিয় এগুলো তো এমনি পড়বা আর কি, একটু পোলাপাইনে বোঝানোর জন্য যে আমি মেডিকেলে পড়ি। বুঝতে পারছো? যে চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, ভাই কেমনি কইলেন 5টা? কি চোখ, কান, এরপরে কি, এরপরে কি, ওইরকম ওইগুলো দিয়ে পরীক্ষা আসে না। এখন দেখো এখানে আমরা হচ্ছে চোখের অংশ 2টা ভাগে ভাগ করতে পারি, অক্ষিগোলক আর আনুষঙ্গিক অংশ। এই যে কোটরটা, এই কোটরের ভিতরে হচ্ছে আমাদের এই যে গোলকটা, যে এটা হচ্ছে অক্ষিগোলক। এখন এইটারে আমরা 3 ভাগে ভাগ করছি না, স্তর, লেন্স, প্রকোষ্ঠ। স্তর কি কি? এই যে স্ক্লেরা, এর বর্ধিত অংশ কর্নিয়া। আর এই কোরয়েড যেটা আছে এটার সাথে কে কে আছে? সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট লাগানো, এর মাঝখানে ওই যে ছিদ্রটা, যে ওইটার নাম পিউপিল, আর এর বর্ধিত অংশকে আইরিশ বলা হয়। এরপরে রেটিনার মধ্যে কি কি আছে? রড কোষ আর কোন কোষ আছে? যেমন দেখো লেন্স তো আলাদা কোনো কিছু নাই, এখানে প্রকোষ্ঠ কয়টা? অগ্র, পশ্চাৎ আর ভিট্রিয়াস প্রকোষ্ঠ। বুঝা গেছে? তাহলে এর বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে কি? আনুষঙ্গিক অংশ। বাইরের অংশগুলো কি? আনুষঙ্গিক অংশ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তোমার হচ্ছে চোখের যে অংশগুলা, এই অংশগুলোর মধ্যে এই যে স্ক্লেরা বা স্ক্লেরোটিক স্তর, বলছিলাম না যে রক্ত সরবরাহ নাই, এটা হচ্ছে একুয়াস হিউমার থেকে পুষ্টি নেয়। এই স্বচ্ছ অংশটা কর্নিয়া, অস্বচ্ছ অংশটার নাম কি? অস্বচ্ছ অংশটার নাম হচ্ছে স্ক্লেরা। বুঝা গেছে? আর এই কোনটাকে আবৃত করে না, কর্নিয়াকে আবৃত করে না কে? কনজাংটিভা। এটাও দেখছিলাম। দেন এগুলোর কাজগুলো একটু দেখতে পারো। কোরয়েড হচ্ছে কালো বর্ণের, কারণ হচ্ছে মেলানিন থাকে। আর মনে রাখবা কোরয়েড আলোর প্রতিফলন হ্রাস করে। কোন ধর্ম হ্রাস করে? আলোর প্রতিফলন। ঠিক আছে? এরপরে আসা হচ্ছে আইরিশ। আইরিশ হচ্ছে কার বর্ধিত অংশ? তোমার হচ্ছে ওই কোরয়েডের বর্ধিত অংশ, কর্নিয়ার নিচেই বা পিছনে থাকে। আর এইখানে 2 ধরনের অনুচ্ছিক পেশি থাকে, বৃত্তাকার হচ্ছে ওরিও, এটা আমরা একটু পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে সিলিয়ারি বডি, এটার কাজ হচ্ছে কয়টা অংশ নিয়ে গঠিত? 3টা অংশ। আর এটার কাজ কি? একুয়াস হিউমার তৈরি করা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে এই যে সাসপেন্সরি লিগামেন্ট যেটা আছে ওটা লেন্সকে আটকে রাখে জায়গা মতো। আর এবার হচ্ছে পিউপিল। পিউপিলটা হচ্ছে কি? ওই যে মাঝখানে যে ছিদ্রটা, আইরিশের মাঝখানে, এখন এটা তো আর 3 ডাইমেনশনাল দেখানো যায় না। পিউপিল হচ্ছে 2টা আইরিশের মাঝখানে যে গোল ছিদ্র, এইটা কি করবে? এইটার কারণে হচ্ছে আলো প্রবেশ করবে, কারণ এটা ছোট বড় হলে কম বেশি আলো প্রবেশ করবে। আর এইখানে 2 ধরনের পেশি থাকে। আমরা বৃত্তাকার পেশি সংকোচনে পিউপিল কি হয়? সংকুচিত হয়। তাহলে বৃত্তাকার সংকুচিত হলে পিউপিল, সংকুচিত হলে প্রসারিত হলে পিউপিল কি হবে? বড় হবে। আর ওরিও পেশি মনে রাখবা উল্টা। তাহলে বলো ওরিও পেশি সংকুচিত হলে পিউপিল কি হবে? বড় হবে। আর ওরিও পেশি প্রসারিত হলে পিউপিল কি হবে? ছোট হবে। তাহলে আমরা দেখলাম পিউপিলে এই যে অনৈচ্ছিক পেশিগুলা কি কি? বৃত্তাকার আর ওরিও পেশি। ঠিক আছে? দেন আসো রেটিনা, কয়টা উপস্তর? 10টা। সবচেয়ে ভিতরের স্তর, একমাত্র আলোকসঙ্গী যে অংশ, এটার মধ্যে রড কোষ কোন কোষ থাকে এগুলা কেউ চাইলে একটু পড়তে পারো। রড কোষ তো ভিটামিন এ যায়, তোমরা আগেও পড়ছিলা। দেন এই পার্থক্য এখান থেকে দেখবা। ঠিক আছে? এবার দেখো এই যে অপটিক ডিস্ক পড়াইছি, মেকুলা লুটিয়া পড়াইছি,
অপটিক স্নায়ু কোথায় গঠিত হয় পড়াইছি, ঠিক আছে। এবার দেখো অন্ধবিন্দু পিত্তবিন্দুর মধ্যে তো পার্থক্য পড়াই ফেলছি, এখান থেকে দেখে নিবা। দেন দেখো এই যে লেন্স, এখানে রক্ত সরবরাহ নাই, লেন্সটা দ্বিউত্তল থাকে, এগুলো তো আমরা পড়াইছি। এবার প্রকোষ্ঠের মধ্যে দেখো অগ্রপ্রকোষ্ঠ কর্নিয়ার আইরিশের মাঝখানে, পশ্চাৎ প্রকোষ্ঠ তোমার আইরিশ আর লেন্সের মাঝখানে, ভিট্রিয়াস প্রকোষ্ঠ লেন্স আর রেটিনার মাঝখানে পড়াইছি এগুলা। এগুলোর মধ্যে অ্যান্টিরিয়র আর পোস্টেরিয়র চেম্বারে থাকে হচ্ছে একুয়াস হিউমার, কারণ ওটা লেন্সের সামনে। এখানে থাকবে কি একুয়াস হিউমার, আর তোমার হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠে থাকবে কোনটা, ভিট্রিয়াস হিউমার। এগুলার ধর্মগুলা পড়ে ফেলবা, এখানে কোন অ্যাসিড পাওয়া যায় সেটা পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা এবার আসলে হচ্ছে আমরা এখান থেকে দেখব। আচ্ছা এই যে পেশিগুলা, এই পেশিগুলার মধ্যে তোমাদের দুই জায়গার পেশি বেশি আসে। তোমরা আগে পড়ছিলা মনে আছে, কঙ্কাল পেশির নাম পড়ছিলা? কঙ্কাল পেশি কয়েকটা নাম বলো তো, কয়েকটা কঙ্কাল পেশির নাম কি? এটা একটা কি নাম, বাইসেপস, তারপরে ট্রাইসেপস, তারপরে লেটিসিমাস ডরসি, তারপরে তো অ্যাবডাক্টর অ্যাডাক্টরের মধ্যে লেটিসিমাস ডরসি যেটা, সেটা কি করে, দূরে সরে না কাছে আনে? কাছে আনে। আর যেটা দূরে নেয় এটার নাম কি, ডেলটয়েড। তারপরে এই যে উপরে তোলে যেটা, ওটার নাম কি, ম্যাসেডর। নিচে নামায় যেটা, ওটার নাম কি, ডিপ্রেসর ম্যান্ডিবুলার। যেটা ওই ফিমারকে ঘুরায় নাম কি, রোটেটর পেশিটার নাম কি, পাইরিফর্মিস। কি নাম, পাইরিফর্মিস। ওই জায়গার পেশিগুলো বেশি আসে, আর এইখানের পেশি, এই দুই জায়গার পেশি বেশি আসে। দেখবা পরীক্ষা কিন্তু প্রায় আসে, কোনটা বাঁকায়, কোনটা সোজা করে, কোনটা দেহ অঙ্গ থেকে কোনো অংশকে দূরে সরায়, কাছে আনে, এরকম। তাহলে ওই কঙ্কাল পেশির ওগুলো পড়বা, আর এইখানের পেশিগুলো, বুঝা গেছে। আমরা সব জায়গার পেশি সমান গুরুত্ব দিয়ে না পড়লেও সমস্যা নেই, এই দুই জায়গার পেশি যাতে কেউ না বলো, ঠিক আছে। এখন দেখো যে এইখানের যে পেশিগুলা, এই পেশিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইন্ট্রিনসিক, তার মানে কি অক্ষিগোলকের অভ্যন্তরে থাকবে না বাইরে থাকবে, অভ্যন্তরে। আর এক্সট্রিনসিক মানে কি, বাইরে থাকবে। ইন্ট্রিনসিক আছেই দুইটা, সিলিয়ারি পেশি আর আইরিশের পেশি। কে কে, সিলিয়ারি পেশি আর আইরিশের পেশি। আর এক্সট্রিনসিক যেগুলা, এগুলাকে ছয়টা, যে এর মধ্যে চারটা রেক্টাস, দুইটা অবলিক, সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল রেক্টাস। কিন্তু অবলিক কারা কারা, সুপিরিয়র আর ইনফিরিয়র অবলিক, বুঝা গেছে। এখানে কিন্তু নাম উল্টায় দেয়, দিল যে কোনটি নাই, দিল মিডিয়াল অবলিক, তারপরে সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক আর ইনফিরিয়র রেক্টাস। তাহলে নাই কোনটা, মিডিয়াল অবলিক, বুঝা গেছে। তাহলে সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল আর হচ্ছে ল্যাটারাল রেক্টাস আছে, কিন্তু সুপিরিয়র আর ইনফিরিয়র অবলিক আছে। এগুলার কাজ ইম্পর্টেন্ট না, একবারও পরীক্ষা আসে না, এমনি দেখতে পারো, দেখলে এই যে একটার কাজ দেখতে পারো। আর এখানে দেখো আরেকটা, লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। এই যে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, এটার কাজ কি, আমাদের এই যে অক্ষিপল্লব যেটা আছে, উপরের অক্ষিপল্লব, এটাকে টাইনে উপরে তোলা। এটা কার কাজ, লিভেটর মানে কি, যে উপরে তোলে। পালপেব্রি মানে কি, যে এই যে উপরের যে পল্লবটা। আর সুপিরিয়রিস মানে কি, উপরের দিকেই তোলা। তাহলে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস কি করবে, ঊর্ধ্ব অক্ষিপল্লবকে উপর দিকে টেনে তুলবে, বুঝা গেছে। তাহলে আমরা যদি বলি ইন্ট্রিনসিক পেশির নাম কি, আইরিশের পেশি আর সিলিয়ারি পেশি। এক্সট্রিনসিক পেশি কয়টা, ছয়টা। রেক্টাস কয়টা, চারটা। কি কি নাম, মিডিয়াল, ল্যাটারাল, সুপিরিয়র, ইনফিরিয়র রেক্টাস। আর অবলিক কয়টা, দুইটা। কি কি, সুপিরিয়র আর ইনফিরিয়র অবলিক। আর লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস এর কাজ কি, ঊর্ধ্ব অক্ষিপল্লবকে উপরে তোলা। এই যে আইল্যাশ, আইব্রো, এগুলো তো পোলাপান এমনি জানে, দেখা যায় যে এখন তো সবাই একটু মেক ওভার করে। হ্যাঁ, যে তোমাদের ওই যে আমি গতকালকে কাদের জন্য বলতেছিলাম, ওই যে অমনি রয় চৌধুরীর যেই, যে দেখা যায় যে সুন্দর যে ড্যান্স, হ্যাঁ, নাগিন নাগিন ড্যান্স সহ সব ড্যান্সই করে। মানে বরিশালের একটা মেক ওভারের একটা ইয়ে আছে, ওই যে দেখবা অমনি রয় চৌধুরী, মানে আবদুল্লাহ নাম ছেলেটার নাম, কিন্তু ওরে দেখে আর আবদুল্লাহ মনে হয় না, মানে ও পুরাই মাইয়া সাজে সাজে। হ্যাঁ, সবগুলা মেয়ে নাচতেছে আর মাঝখানে আবদুল্লাহ নাচতেছে, বুঝা গেছে। আচ্ছা এরকম চুলগুলা বড় বড়, লিপস্টিক পরে, হ্যাঁ, দেখছো সিনে। আচ্ছা, মানে ওরে চিনে না এরকম মানুষ কমই আছে, কারণ মেয়েরা তো মেকওভার করতে একটু হইলো, বা কাউরে মেকওভার করাইতে হইলো তো গেছে, এই জন্য চিনে আর কি। ছেলেরাও চিনে অনেকেই, এখন বলবে না। আচ্ছা এখন দেখো যে এখানে একটা জিনিস আমাদের চোখে, এই যে এখানে দেখবো একটা লাল মাংসপিণ্ডের মতো দেখা যায়, এই যে লাল মাংসপিণ্ডের মতো, এটা বলা হচ্ছে তৃতীয় অক্ষিপল্লব বা নিকটিটেটিং পর্দা বলা হয়, বা উপ অক্ষিপল্লব বলা হয়, বুঝা গেছে। যদি বলা হয় মানব চোখের লুপ্ত প্রায় অঙ্গ কোনটা, এই
এই তোমার হচ্ছে নিক্লিয়েটিক পর্দা, এটি হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। বুঝা গেছে? আচ্ছা, এবার আসো যে আমরা কান্নাকাটি করলে আমাদের হচ্ছে একটা এনজাইম বের হয়ে আসে, নাম কি? আর এটা কারে মারে? আর এই যে আমরা যে কান্না করি, কোন অশ্রুগ্রন্থিটা হচ্ছে সহায়তা করে? লেক্রিমাল গ্রন্থি। লেক্রিমাল গ্রন্থির ক্ষরণকে কি বলা হয়? অশ্রু। ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা। আর কি কি অশ্রুগ্রন্থি আছে? হার্ডেরিয়ান, মিবোমিয়ান। এদের কাজ কি? পিচ্ছিল রাখা, এই কর্নিয়া গুলোকে পিচ্ছিল রাখা। বুঝা গেছে? আর কার কাজ হচ্ছে জীবাণুটা মারা? সেটা হচ্ছে ওই ল্যাক্রিমাল গ্রন্থি যেটা আছে সেটার ক্ষরণ, যে লাইসোজোম, এই হামলা দিয়ে হচ্ছে হার্ডেরিয়ান, মিবোমিয়ান আর হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি। বুঝা গেছে? অনেক সময় আসে অশ্রু গ্রন্থি বা অক্ষি গ্রন্থিগুলোর নাম কি। তাহলে এখান থেকে নাম জেনে ফেললাম। কনজাংটিভার কাহিনী আগেই বলছিলাম, এগুলোর মধ্যে কোনো কাহিনী নাই। এই মানে কতটুকু দূরে তুমি দেখবা, চোখ দুটা কত দূরে অবস্থিত, তোমার দৃষ্টির নাম কি দৃষ্টি, এগুলো তো তুমি নিজে পড়বা। আর এখানে ভিটামিন এ দিবে কে, তারপরে ওই চোখে ছানি পড়াকে ক্যাটারেক্ট বলে কিনা, এগুলো তো তুমি নিজে পড়বা। কারণ নাহলে তুমি ধরো মেডিকেলে চান্স পাইলা, চান্স পাওয়ার পরে যদি বলে যে আমার চোখে ছানি পড়ছে, তখন তো বলবে যে ও ছানি পড়ছে। আর যদি বলো যে তোমার তো ক্যাটারেক্ট হয়েছে, বলবে যে খাইছে। এই তুই কেমন জানোস? দেখছো আমার নাতি বা আমার এই নাতনি ডাক্তার হয়ে গেছে, সবাই ডাইকে শুনাইবে যে কি করলে আরেকবার ক্যাটারেক্ট হয়ে গেছে, দেখছো, শুনছো জীবনে এগুলা? হ্যাঁ, এরকম। আর যদি তুমিও বলো যে ও ছানি পড়ছে, তখন তো করবে যে ও এত কিছু জানে না। বুঝছো? দেখবে এই জন্য ডাক্তারি ভাষা আর নর্মালদের ভাষা কিন্তু এক না। যেমন কেউ যদি বলে ধরো হাসপাতালে যাওয়ার পরে যে আপনার তো ব্লাড ক্যান্সার হয়েছে, ও তো মনে করো ওখানেই ডাক্তারে মারবে, সব ভাঙিয়ে ছিঁড়ে শেষ করে ফেলাবে। যেমন এখন ঘটনা ঘটে, কারণ এখন ওই যে সবাই নেতা, এই জন্য যে এরকম যদি বলে যে আপনার তো এই ধরেন বাপের বা জামাইয়ের অথবা ছেলের বা মেয়ের ব্লাড ক্যান্সার হয়েছে, এই তো যা হাতের কাছে পাইবে আগে এই ভাঙবে, এর পড়লো কথা। এজন্য ডাক্তারি ভাষায় বলে যে আপনার তো কি হয়, আত্মীয় হয়, তাহলে আসেন একটু কথা বলি। কথা বললে বলে যে ওনার তো একটা রোগ হয়েছে, নাম হচ্ছে লিউকেমিয়া। তো বলে যে লিউকেমিয়া এটাতে কি হয়? কয় আপনি বুঝবেন না, আপনার ট্রিটমেন্ট চলবে, তাহলে ঠিক আছে। কয় আচ্ছা, তাহলে ভালো হয়ে যাবে। হ্যাঁ। আর যদি ব্লাড ক্যান্সার করে, তাহলে তো মনে করো ডাক্তার তো আর বানায় নেই ব্লাড ক্যান্সার, কিন্তু মাইন্ডটা তো হবে ডাক্তারই আগে। বুঝা গেছে? যে এইরকম অশুভ সংবাদ কেন আমার কাছে বললেন? হ্যাঁ, অনেক সময় এরকমও হয়, যদি কোনো অঘটন ঘটে, যে পেশেন্টের লোক বা পেশেন্ট, এর কাছে সরাসরি বলা যায় না, কারণ বললে এটা নিয়ে অনেক কেওয়াজ হয়। মানে দেখা যায় যে বলে যে ঠিক আছে, ওর যদি এটা হয়েই থাকে, কেন ওর কাছে বললেন আপনি? আমাদেরকে বলতেন, আমরা দেখবো। এরকম এরকম কাহিনী হয় অনেক সময়। এজন্য এই ডাক্তারি ভাষা ভিন্ন। মানে এই যে তুমি যখন সানি পরারে ক্যাটারেক্ট বলবো, তখন তুমি মনে করো মিনি ডাক্তার হয়ে গেছো, যে তুমি ডাক্তারিতে চান্স পেয়ে গেছো, ওটা বুঝবে যে না, ভবিষ্যতে কিছু হবে। আচ্ছা, যেমন দেখা যায় যে মেডিকেলে চান্স পাওয়ার পরে প্রথম তুমি বাসায় যাওয়ার পরেই দেখবা যে বাসার আশেপাশে, বিশেষ করে একটু গ্রাম সাইডে বা লোকাল এরিয়ায় বেশি হয়, দেখা যায় যে দুই চারজন দেখা যায় যে আমার একটু পিঠে ব্যথা, কি করব? হ্যাঁ, কয় যে আমার একটু জ্বর জ্বর ভাব, কি করবো? এরকম কিন্তু হয়। শহর অঞ্চলে হয় কি, দেখা যায় যে মানুষ ওই যার ফ্ল্যাটে ঢোকার পরে দরজার লক, আপনি যান এখান দিয়া। আর গ্রামে তো আর এটা করতে পারে না। আইসা যদি বলে যে আমার একটু জ্বর জ্বর হয়, দেখে দেন, না পারলেও তো ফোন দিয়া যে ভাই আমি ফার্স্ট ইয়ারের, এই একটু বলেন তো এই জ্বর আসছে, ওনার কি দিব? বলে যে কি জ্বর কেমন? কয় যে ভাই হেতু যেখানে, কয় জ্বর কি সকালে বিকালে আসে নাকি একবারই আসছে? পরে কইলে ভাই সকাল বিকাল আসে, এরপর রাত্রে চলে যায়, যে এটা দে। তো দিয়ে দেয়। কয় যে দেখছো ওর ছেলে বা ওর মেয়ে ডাক্তার হয়ে গেছে, আমি যা ওষুধ নিয়েছি, কিন্তু ও তো আরেকজনের চিপায় যায় ফোন দিয়া, এরপরে হচ্ছে কি করছে, ঔষধ নিচ্ছে। এটা তোমাদেরও করতে হবে, কিছু করার নাই। নাইলে দেখা যাবে যে ওই প্রথমেই তোমার যে একটা মানে ব্যাড রেপুটেশন হবে, তুমি ডাক্তার হয়ে যাওয়ার পরে কিছু পারে না, গেছিলাম একবার, ও কোনো ওষুধের নামই খেতে পারে নাই। বুঝতে পারছো? এরকম অবস্থা। এটা সবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এটা খুবই বিড়ম্বনা একটা। মানে বাসায় গেলেই দেখা যায় যে গেছো, তুমি তার ওই সময় ইনজেকশন দেওয়া একদম শিখে যাও নেই। যারা ক্লাব ক্লাব করে ওরা, ধরো আমরা ফার্স্টের দিকে প্রথম 2-3 মাস তো করিনি, এরপরে ক্লাবে গেছি। তো দেখা যায় যে যাওয়ার পরে কয় যে আমার তো একটু একটা ওই ধরো কুকুরে কামড় দিছে, এখন কি করছে, একটা ভ্যাকসিন আনছি, এখন এটা একটু দিয়ে দিবে, এখন দিয়ে দিব হয়তো জানি না কেমনি দিবে। হ্যাঁ, অথবা দেখা যায় যে একটা টিকা আনছে, যে আমার টিকাটা একটু দিয়ে দিবে, এখন টিকা তো জানি না কেমনি দিবে। এর জন্য দেখা যায় যে মেডিকেলে ট্রান্সফার পরপরই তুমি অল্প দিনের জন্য হইলো ক্লাবগুলোতে যেতে হয়। ক্লাবগুলোতে গেলে কি হয়, যে মেডিসিন সন্ধানী, রেড কিচেন, এইসব ক্লাবে গেলে তখন দেখা যায় যে ওইখান থেকে তুমি ওই ব্লাডের যেই ইয়েগুলো করা, মানে মানে কোন
প্রকারের ব্লাড, এ না বি না মানে সি তো আর নাই, এ বি ও এগুলো আছে কিনা, হ্যাঁ পজিটিভ না নেগেটিভ এগুলো জানা যায়। তারপর হচ্ছে যে ভ্যাকসিন দেওয়া, কারণ বাসায় যা যদি ভ্যাকসিন না দিতে পারো তাহলে তো তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে, বুঝা গেছে? তো এই জিনিসগুলো আছে শিখতে হয়। এখানে দেখো তাহলে এই যে চোখের যে কাজগুলো এগুলো কিন্তু সব পড়ে ফেলছি, আমি শুধু এখানে এক্সট্রা যেগুলো ভিতরে পড়ো নাই এগুলো হচ্ছে দেখাই দিচ্ছি এখানে। ধরো হঠাৎ করে বললো বিবর্ধক মাধ্যম রূপে কাজ করে কোনটা, জীবনে পড়ো নাই ভিতরে, তাহলে এটা হচ্ছে একুয়াস টিউমার। আবার সবচেয়ে ভালো প্রতিবিম্ব হয় কোথায়, ফোবিয়া সেন্ট্রালিস, এগুলো ভিতরে নাই, সেই অংশগুলো দেখাই দিচ্ছে, আর এগুলো একবার দেখে নিতে পারো। এবার আসো আমাদের কানের মধ্যে। কানের মধ্যে যে অংশটা আছে খেয়াল করো, কানের মধ্যে পড়া আমাদের খুবই কম, কান থেকে কোশ্চেনও আসে খুব কম, আবার গ্রন্থি থেকে বেশি আসবে। বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। বহিকর্ণের এই যে এটার নাম পিনা, অন্য নাম জানবা, পিনার অন্য নাম অরিকল বা কর্ণছত্র। কর্ণছত্র মানে কি, কানের ছাতা, এই যে কানের ছাতা না, এটা ছাতার মতো কাজ করতেছে। তারপরে কর্ণকুহর যেটা আছে এটা বলেছে অডিটরি মেটাস, আর যেটা হচ্ছে কর্ণপট এটার নামই হচ্ছে টিম্পেনিক পর্দা, এটার নাম কি, টিম্পেনিক পর্দা, বুঝা গেছে? তাহলে এগুলোর নাম জানা। আর মধ্যকর্ণের মধ্যে কর্ণাস্থি তিনটা আছে সবাই জানো, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। তার মধ্যে ক্ষুদ্রতম অস্থি কোনটা, স্টেপিস। আচ্ছা, আর এখানে ইউএস্টেশিয়ান নালী, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যকর্ণ আর গলবিলের মধ্যে সংযোগকারী নালীটার নাম কি, ইউএস্টেশিয়ান নালী। আর এই ছিদ্রপথের মধ্যে দুইটা, একটা হচ্ছে ওভালিস, একটা হচ্ছে রোটান্ডা, বুঝা গেছে? ওভালিস উপরে, ওভালিস উপরে, ওভার মানে উপরে, ওভালিস উপরে, বুঝা গেছে? আর রোটান্ডা নিচে থাকে। এবার অন্তকর্ণের মধ্যে ইউটিকুলাস, সেগুলাস। তাহলে বলো আমাদের শ্রবণ ভারসাম্য একসাথে রক্ষাকারী অঙ্গটার নাম কি, কান, ঠিক আছে? এবার আসো এগুলোর মধ্যে শুধু এই জাগানো অংশ পড়বা, মানে হচ্ছে এই যে এখানে যে অনুকূল উষ্ণতা আর্দ্রতা বজায় রাখবে কে, কর্ণপটহের। তারপর হচ্ছে এখানে এই টিম্পেনিক পর্দা কেমন আকৃতির, এটা স্থিতিস্থাপক কিনা। আর এখানে এই ইউএস্টেশিয়ান নালীটা বেশি জানা লাগবে, যদি এটা না জানো তাহলে কিন্তু হয় তোমার কান ফাইটা যাবে, নাহলে আরেকজনের কান ফাটাই দিবা। ধরো না জানি দিলা একজনের সর দেওয়ার পরে তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, কি হয়েছে, ওর কানের পর্দা হইতে গেছে। কারণ কি, দেখা যায় ইউএস্টেশিয়ান নালী যেটা আছে এটা হচ্ছে তোমার কানের দুই পাশের যে বায়ুটা বাইরে ভিতরের এটা রক্ষা করে। হঠাৎ করে সর দিলে বাতাসটা সজোরে আঘাত করে না ভিতরে, তখন তো আর চাপ রক্ষা করতে পারে না, তখন ফুটুস করে ঢুকে যায়, তখন কি হয়ে গেল, কানের পর্দা ফেটে গেছে, বুঝা গেছে? এই জন্য দেখবা ওই আগের দিনে টিচাররা কি করতো, কান পাশে মারতো, কিন্তু এখন আর মারে না, কারণ কার কানের পর্দা কেমন নরম, এত ফাইটে গেলে সমস্যা। এই কানের পর্দা ফাটা থেকে রক্ষা করবে কোনটা তাহলে, এই যে টিম্পেনিক পর্দার উভয় পাশের বায়ুচাপের সমতা রক্ষা করবে কোনটা, ইউএস্টেশিয়ান নালী। আরেকটা জিনিস জানো তোমরা, ওই যে সাইনোসাইটিস, ওটিটিস হইলে কোন নালী বন্ধ হয়ে যায়, এই ইউএস্টেশিয়ান নালী। এবার দেখো এই হাতুড়ি, নেহাই, ঘোড়ার জিনের পাদানির মতো এগুলো করে নিবা। এবার দেখো এখানে একটা মনে রাখতে পারো, কারণ অনেক সময় আসতেও পারে, ওভালিস হচ্ছে ডিম্বাকার। ওভালিস কিরকম, ডিম্বাকার, অন্যটা না মনে রাখার দরকার নেই, অন্যটা গোলাকার। আর আরেকটা হচ্ছে রোটান্ডা যেটা আছে, এই ফেনেস্ট্রা রোটান্ডা করে কি, অতিরিক্ত শব্দের যে চাপটা ওটা বের করে দেয়, বের করে দেওয়ার কারণে এটাকে প্রেসার রিলিফ ভালভ বা অর্গান বলা হয়। তাহলে প্রেসার রিলিফ ভালভ বা অর্গান বলা হয় কোনটাকে, ফেনেস্ট্রা রোটান্ডাকে। এগুলোর মধ্যে পেরিলিম্ফের শব্দ তরঙ্গ কতগুণ বৃদ্ধি পায় না পায় ওগুলো আমরা লেকচার শিটে দিচ্ছি, ওগুলো একটু দেখো। এবার আসো অন্তকর্ণ। অন্তকর্ণের এই অংশটা দেখবা, বাইরের দিকে শক্ত অংশ থাকবে না ভিতরের দিকে, বাইরের দিকে। তাহলে অস্থিময় লেবিরিন বাইরে থাকবে না মেমব্রেনাস লেবিরিন বাইরে থাকবে, অস্থিময় লেবিরিন। আর মেমব্রেনাস লেবিরিন কোথায় থাকবে, ভিতরে থাকবে। আর এই যে মেমব্রেনাস লেবিরিন ভারসাম্য এবং শ্রবণের অঙ্গ নিয়ে গঠিত। এখন দেখো ভারসাম্য অঙ্গ, এখানে দুইটা জিনিস আলাদা করেও আসে, বলে সেকুলাস, ইউটিকুলাস। ইউটিকুলাস, সেকুলাস, মনে রাখবা সেকুলাস স দিয়ে শুরু, এটা শ্রবণ অঙ্গ, সেকুলাস স দিয়ে শুরু, শ্রবণ অঙ্গ, অন্যটা ভারসাম্য অঙ্গ, তাহলে অন্যটার নাম কি, ইউটিকুলাস, অন্যটার নাম কি, ইউটিকুলাস। আচ্ছা, তাছাড়াও আমাদের এখানে যেহেতু বইয়ের মধ্যে আরো কিছু জিনিস দেওয়া, এগুলো মনে রাখা লাগবে। দেখো এই যে ভারসাম্যের অঙ্গ যেটা, এটাকে ভেস্টিবুলার অ্যাপারেটাসও বলা হয়। এখানে তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকে, এই নালীগুলোর স্ফীত অংশকে অ্যাম্পুলা বলা হয়, কি বলা হয়, অ্যাম্পুলা। আর এগুলোতে দেখো যে সাপোজ ধরো এটা না, আমরা একটু পরে দেখাই, এই যে চিত্রটা দেখো, এই যে স্ফীত অংশটা, এই স্ফীত অংশের নাম কি, অ্যাম্পুলা। আর এর ভিতরে এই যে আরেকটা অংশ দেখতেছো ডাকনা, এটার নাম হচ্ছে কুপুলা, কি নাম, এই কুপুলার মধ্যে হচ্ছে ওটোলিথিক মেমব্রেন থাকে। কোন মেমব্রেন থাকে, এবং এই ওটোলিথিক মেমব্রেনটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ। তাহলে আমি যদি বলি কুপুলা যেটা আছে এটা ভিতরের আবরণ না অ্যাম্পুলা ভিতরের আবরণ, কুপুলা। বাইরের অংশটার নাম কি, অ্যাম্পুলা।
কুপুলার ভিতরে কি থাকবে? ওটোলিথিক মেমব্রেন থাকবে এবং সংবেদী রোম থাকবে। তাহলে এই রোম গুলার মধ্যে ফ্রিকশন হইলে তো আমরা কি করতে পারবো? শুনতে পারবো। বুঝা গেছে? তাহলে এখানে আর কিছু নাই, এখানে একটা দুইটা কথা নিয়ে ঝামেলা। এই দেখো সেকুলা আর এখানে দেখো মেকুলা। এখন স্যার কোনটা লিখবো? এই বইয়ের লাইন অনুযায়ী যেটা পড়ে সেটাই লিখবা, এখানে কিছু করার নাই। আমি ঠিক করে দিল, ওই পরীক্ষকরা হচ্ছে এটা ঠিক করবে না। অতএব বইয়ের লাইন দেখা যেই জায়গায় মেকুলা মেকুলা লিখবা, যেই জায়গায় সেকুলা লেখা সেখানে সেকুলা লিখবা। বুঝতে পারছি? আচ্ছা, এখন এইখানে দেখো যেটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, এটা হচ্ছে এটা শ্রবণ অঙ্গ। এখান থেকে কোশ্চেন আসে, মনে রাখবা। এরকম শামুকের খোলকের মতো পেঁচানো যে অংশটা, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ককলিয়া। কি নাম? তাহলে আমি যদি বলি শ্রবণের সঙ্গে সংশ্লিষ্ট অঙ্গকে কি বলা হয়? ককলিয়া। শামুকের খোলকের মতো পেঁচানো অংশটার নাম কি? ককলিয়া। বুঝা গেছে? এই ককলিয়ার মধ্যে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে উপরে, একটা মাঝখানে, একটা নিচে। মাঝখানেরটার নাম হচ্ছে মিডিয়া। মাঝখানেরটার নাম কি? আর উপরে যেটা আছে সেটা হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, আর নিচেরটার নাম হচ্ছে স্কেলা টিম্পানি। এই নামগুলো শুধু জানলেই হবে, ভেস্টিবুলি, টিম্পানি, মিডিয়া। কিন্তু মিডিয়াটা জানা লাগবে, কারণ এখানে দুই ধরনের ঝিল্লি থাকে। কয় ধরনের ঝিল্লি? রেসনার ঝিল্লি, বেসিলার ঝিল্লি। ওভার মানে উপরে, ওভালিস উপরে পড়ছিলাম। এখানে বলো বেসিলার ঝিল্লি, তাহলে বেজে আছে, তাহলে নিচে আছে কোনটা? বেসিলার ঝিল্লি। নিচে আছে কোনটা? তাহলে কোনটা উপরে আছে? কোন ঝিল্লি? রেসনার ঝিল্লি। কোনটা? রেসনার ঝিল্লি। এই বেসিলার ঝিল্লির নাম মনে রাখা লাগবে, কারণ এটা থেকে অর্গান অফ কর্টি হয়। যদি বলি মূল শব্দ গ্রাহক যন্ত্র কোনটা? অর্গান অফ কর্টি। কোনটাকে শব্দ গ্রাহক যন্ত্র বলা হয়? অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি তৈরি হয় এই স্কেলা মিডিয়ার কোন ঝিল্লি থেকে? বেসিলার ঝিল্লি থেকে। কোন ঝিল্লি থেকে? আর শামুকের খোলকের মতো পেছানো অংশটার নাম কি বলছি? ককলিয়া। শ্রবণের সাথে জড়িত অঙ্গের নাম কি? ককলিয়া। এটা কতটুকু দীর্ঘ? 35 মিলিমিটার। এখানে আর কিছু নেই। এবার আমরা চলে যাই গ্রন্থিতে। ও এখানে এই যে দাগ দিয়ে দিচ্ছি আমি, দেখো ভারসাম্য রক্ষা করে এরা দুইজন, আর ভারসাম্য নিয়ন্ত্রণ করে এইটা, এইটা নিয়েও পেশায়। ঠিক আছে? আর 10 মিনিট লাগবে আমাদের, তাহলে শেষ ইনশাল্লাহ। লাস্ট পরীক্ষায়, আজকের পরীক্ষা না, এর আগের পরীক্ষায় 40-এর উপরে পাইছেন কয়জন? হাত তোলেন দেখি। একজন। 40-এর উপরে একজনই। 37-এর উপরে পাইছেন কয়জন? 3 জন। 35-এর উপরে 5 জন। 6 জন। 6 জন। আচ্ছা ঠিক আছে। তোমাদের এখানে মনে রাখবা, নাম্বার কখনোই তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে হচ্ছে একটা প্রতিবন্ধক না। হ্যাঁ, কম বেশি এটা প্রতিবন্ধক না, কিন্তু তুমি যদি নাম্বার ইমপ্রুভমেন্ট না করতে পারো, তার মানে তো তুমি আসলে ভালো করতেছো না। যারা আমরা নাম্বার ভালো করতে পারতেছি না, যারা ধরো এখনো 35-এর নিচে পাইতেছি, প্রথম টার্গেট করো যে আগামী পরীক্ষা আমি 35 বা 37-এর নিচে পাবো না। 50 তোমার টার্গেট করার দরকার নেই। তুমি আগে টার্গেট করো 35 বা 37-এর নিচে পাবো না। ওইটা যেদিন ফিল আপ হবে, এরপরে টার্গেট করো তুমি 40-এর নিচে পাবা না। এরপরে আস্তে আস্তে হচ্ছে বাড়াও। বুঝতে পারছি? আর তোমরা দেখা যায় কি, বেশিরভাগ স্টুডেন্ট মানে যারা নাম্বার কম পাচ্ছ, এদের সমস্যা একটাই, ওরা হইলো যে যেগুলো পরীক্ষা আসে না সেগুলোই বেশি করে। এগুলোই পড়ছি, এগুলোই তো পরীক্ষা আসে না, তো তুমি পড়ছো কেন এগুলা? তোর তো বললেই দিছে কোনগুলো বেশি পরীক্ষা আসবে। তুমি কিছু না বুঝলে কোশ্চেন ব্যাংক দেখো, কোশ্চেন ব্যাংকে কোন কোশ্চেন গুলো বেশি আসছে, ক্লাসে কোন টপিকস গুলো বেশি পড়াইছে, তারপরে ওই যে আমাদের যে প্যারাসিটামল বইগুলো আছে সেগুলা কোনটা ইয়ে আছে। এখন তো জিকে বইও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, অতএব জিকে বই নিয়েও ঝামেলা নাই। ইংলিশ বইটাও ইনশাল্লাহ আমরা আগামী 10 দিনের মধ্যে দিব, কারণ হচ্ছে ইংলিশ বইটার কিছু তোমার ইয়ে ঝামেলা আছে, মানে বানান আর টাইপে অনেক ঝামেলা। এগুলো নিয়ে মনে করো বাইরে অনেক কথাবার্তা হয়, তো ইংলিশ বই অনেক সময় ওই পরীক্ষার 1 সপ্তাহ আগে দিলেও হয়, এটা নিয়ে ঝামেলা না। জিকে বইটা যেটা ঝামেলা ছিল সেটা কিন্তু তোমরা পাই গেছো ইতিমধ্যে। তো তোমরা যারা কম পারো, আমার কথা খালি ওই যে আমাকে প্যারাসিটামল গুলা খাও, জ্বরের ওষুধটা খাও, তাহলেও তো নাম্বার পারে। তুমি এই প্যারাসিটামল গুলা যদি সলভ করো প্রত্যেকটা চ্যাপ্টারের, এরপরে তুমি আমাদের কোচিং এ না, যে কোনো কোচিং এ পরীক্ষা দিয়ে দেখো, কোচিং এর কোশ্চেন সবই কমন পড়বে। তোমরা হয়তো এমনি আটকাইতে পারবে, কিন্তু কোচিং এর কোশ্চেন সব কমন পড়বে। তুমি প্রত্যেক দিন পরীক্ষা এখানে আসার আগে, ধরো যারা 30-এর নিচে বা 35-এর নিচে পাইতেছ, আজকে যে এটা করবা, আজকে ধরো আমার ক্লাস বাদ দাও দরকার হলে, এর পরের ক্লাস যেটা আমি নিব না সেটাতে তুমি দেখবা, দেখবা যে একই কাহিনী হইতেছে। তুমি প্রথমে যে জাগানো অংশগুলো প্রথমে দেখে ফেলবা, দেখার পরে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক যেটা দেওয়া হয়েছে, একটা ওই যে একটু গ্রে কালারের যেটা, হ্যাঁ সোনালী কালারের যেটা, ওইটা কি করবা, খুলবা, খুলে দেখবা কোন কোন কোশ্চেন আসছে ওই চ্যাপ্টারে।
ওইটা দেখবা। দেখার পরে এবার হচ্ছে বই দেখছো, কোশ্চেন দেখছো, এবার হচ্ছে বইটা আবার পড়ো। বই পড়ার পরে দেন হচ্ছে যেই প্যারাসিটামল দেওয়া আছে না প্র্যাকটিস বই, ওই প্র্যাকটিস বই ধরো ফিজিক্স হলে ফিজিক্স, বায়োলজি হলে বায়োলজি, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি, যেটি হোক ওইটা দেখো। দেখার পরে এরপরে হচ্ছে তুমি যে কোনো, তুমি তো কোনো না কোনো গাইড কিনছোই বা কোনো না কোনো কোচিং এর আরো শিট আছে তোমার কাছে, ওগুলো দুই একটা সলভ করো। সলভ করে এবার পরীক্ষা দিতে আসো। তুমি জীবনও 35-এর নিচে তো দূরের কথা, 40-এর নিচে পাবা না। বাসায় যা করো কি, বাসায় যা 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 যেগুলো দেখাইছে এগুলোই পড়ে নাই, এরপরে কোনো কোশ্চেন সলভ করে নাই, বিগত বছরে কি আসছে এটাও দেখে নাই। ও কেন মানে পড়তে আসে, ওর হচ্ছে আবেগে পড়তে আসে, ওই যে আবেগে ঠেলায়, হ্যাঁ, খুশিতে ও পড়তে আসে, আর কিছুই না। তুমি এগুলো করে দেখো, করার পরে দেখবে যে তোমার নাম্বার জীবনে ওই 35-এর নিচে এমনি নামেনি। তুমি পরীক্ষা ঘুমায় ঘুমায় দিলেও 35 আসে। বুঝতে পারছি? অনেক সময় হ্যাঁ তোমাদের এখন সময় কম, পড়া বেশি, এই জন্য হচ্ছে তোমরা রিলেট করতে পারতেছো না, কিন্তু ওইটা ট্রাই করো। এবং এই যে 25 তারিখের যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে যারা যারা ধরো প্যারাসিটামল সলভ করো নাই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির, ওগুলো সলভ করে ফেলো। ফিজিক্সের আমাদের আনসার শিট যখন করা হয়েছিল ওই সময় টাইপ রাইটার অনেকগুলো ভুল করছে, যেগুলো ভুল আছে সেগুলো তোমরা নিয়ে আসলে আমাদের টিচাররা দেখাই দিবে। বুঝে গেছে? বা অনেক সময় গ্রুপে কোশ্চেন করলো আনসার কোন না কোনো সময় দিয়ে দেয়, যখনই যে দেখে আনসার দিয়ে দেয়। বুঝে গেছে? তাহলে ওগুলো সলভ করে ফেলো। তোমাদের জন্যই তো এই বইগুলা। ধরো প্যারাসিটামল বইটা আমরা এত ছোট না করে অনেক মোটাও করতে পারতাম, এই লেখাগুলো যদি আমরা অন্যান্য কোচিং এর মতো ফাঁকা ফাঁকা দিয়ে করি এরকম মোটা হইবে, তখন কিন্তু তোমার এই পড়ার আগ্রহটা থাকবে না। এখন দেখলেই মনে হয় প্যারাসিটামল তো এখনই খেয়ে ফেলাম, মানে এরকম, কিন্তু তুমি পারো না। দেখো প্যারাসিটামলটা দেখলেই মনে হয়, আমাদের যে বইগুলো দেখলে মনে হয় আজকেই শেষ করে ফেলাম বা এক সপ্তাহে শেষ হয়ে যাবে, কিন্তু তোমার হয় না, কারণ তুমি পড়ো না ভালো করে। আজকে থেকে হচ্ছে তুমি প্রত্যেকটা প্যারাসিটামলের যেই যেই চ্যাপ্টার হয় সেগুলো সলভ করো। প্যারাসিটামল কোশ্চেন ব্যাংক ওইটা সলভ করো, দাগানো অংশ পড়ো, দেখবা তুমি যে কোনো কোচিং এ পরীক্ষা দিলে 40+ পাবা। বুঝতে পারছি? এগুলো একটু করার চেষ্টা করবো আমরা। আর লেকচার শিট তো তোমাদের জন্য আছেই, এটা তো অতিরিক্ত আর কি। এবার দেখো যে রাসায়নিক সমন্বয়ের মধ্যে তোমরা সবাই জানো গ্রন্থি কোন ধরনের কলা? আবরণী কলা। বুঝা গেছে? আর এই যে গ্রন্থি দুই ধরনের, এটা তো সবাই জানে, কি কি? অন্তঃকরা আর বহিঃকরা। অন্তঃকরা যেটা আছে এটা কি ক্ষরণ করে, হরমোন না এনজাইম? অন্তঃকরা কি ক্ষরণ করে? হরমোন। আর বহিঃকরা কি ক্ষরণ করে? এনজাইম, রস, জুস, সেবাম, যাই বলুক, মানে এনজাইম হচ্ছে মেইন, এরপর রস, জুস, সেবাম এগুলো ক্ষরণ করে। এখন তোমরা জানো অন্তঃকরা যার, এর কি নালী আছে না নাই? নালী নাই, এজন্য এটার অন্য নাম কি? অনাল গ্রন্থি। অন্তঃকরা অনাল, অন্তঃকরা অনাল, নালীবিহীন গ্রন্থি। বুঝা গেছে? আর এই বহিঃকরা কি? সনাল গ্রন্থি, মানে নালীযুক্ত গ্রন্থি। বুঝা গেছে? তাহলে নালীযুক্ত গ্রন্থি, এটার ক্ষরণকে এনজাইম বলছি, এবং এনজাইমটা উৎপত্তি স্থলের কাছেই হচ্ছে কাজ করে। আর হরমোন তো রক্ত বা লসিকার মাধ্যমে সারা দেহে বাহিত হয়, এজন্য দূরবর্তী টার্গেট অঙ্গেও কে কাজ করে? এই অন্তঃকরা গ্রন্থির ক্ষরণ হরমোন কাজ করে। বুঝা গেছে? তোমরা জানো অন্তঃকরা গ্রন্থিগুলা কি কি? এই যে একটু পরেই পর্ব, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এগুলো সব হচ্ছে অন্তঃকরা। আর এই বহিঃকরা যেগুলো আছে যকৃৎ, যদিও এটাকে আমরা এখন বলি যকৃৎ, অন্তঃকরা বহিঃকরা দুইটা হিসেবেই কাজ করতে পারে। যকৃৎ, অন্তঃকরা বহিঃকরা দুইটা হিসেবেই কাজ করতে পারে। এই গর্ভগ্রন্থি, লালাগ্রন্থি এগুলো হচ্ছে বহিঃকরা গ্রন্থি হিসেবে কাজ করে। এইখানে যেটা আমরা মনে রাখবো, মিশ্র গ্রন্থি যারা যারা, মিশ্র গ্রন্থি যারা জানো না এখনো, তারা হচ্ছে লেখা রাখবো মিশ্র গ্রন্থি। এই মিশ্র গ্রন্থি হচ্ছে তিনটা, এটা তোমাদের মেঘনাথ সাহার বইয়ে দেওয়া আছে। একটা হচ্ছে এই যে অগ্নাশয়, বা আরো স্পেসিফিক বললে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। দ্বিতীয় হচ্ছে শুক্রাশয়, আরেকটা হচ্ছে ডিম্বাশয়। তুমি কিন্তু এই নাও জানা থাকলে এগুলো দেখা জীবনে এগুলোর মিশ্রগ্রন্থি মনে হবে না। তাহলে শুক্রাশয়, ডিম্বাশয় আর অগ্নাশয়, এই তিনটা হচ্ছে মিশ্রগ্রন্থি। এটা মেডিকেল পরীক্ষাও দুইবার আসছে বিগত 20 বছরে। আচ্ছা, কোনটি মিশ্রগ্রন্থি? তাহলে অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এরা হচ্ছে মিশ্রগ্রন্থি। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো এই যে অনাল গ্রন্থি বা অন্তঃকরা গ্রন্থি, এটার ক্ষরণ যে তোমার হরমোন, এই হরমোনের একটা ব্যাপার হচ্ছে মনে রাখবা, হরমোন আর এনজাইমের দুইজনের কাজ প্রায় কাছাকাছি, মানে দুইটাই কোনো কাজকে ত্বরান্বিত করে, কিন্তু হরমোন হচ্ছে কাজ শেষে নষ্ট হয়ে যায়, এনজাইম হচ্ছে অপরিবর্তিত থাকে, নষ্ট হয় না। বুঝা গেছে? হরমোন কোনো জায়গায় জমা থাকবে না, কিন্তু এনজাইম জমা থাকে। বুঝা গেছে? আরেকটা হচ্ছে যে এরা দুইজনই অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার গতিকে কি করতে পারে? ত্বরান্বিত করতে পারে। দুইটাই অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার গতিকে কি করতে পারে? ত্বরান্বিত করতে পারে। আর এই যে তোমরা হরমোন, এটাকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। বুঝা গেছে? তার মানে স্নায়ুতন্ত্রের সাথে সমন্বয় করবে কোনটা? হরমোন।
আর এনজাইম যেটা এটাকে বলা হচ্ছে অনুঘটক বা ক্যাটালিস্ট বা জৈব অনুঘটক বলা হয়, বুঝা গেছে? আর এই হরমোন যেহেতু অনাল গ্রন্থির ক্ষরণ, তার মানে কি ওর নালী আছে নাই, তাহলে রক্ত বা লসিকার মাধ্যমে যাবে। আর তোমার হচ্ছে এই যে এনজাইম যেগুলো এগুলো হচ্ছে নালীর মাধ্যমে যাবে। মনে রাখবো হচ্ছে এটা 2 নম্বর পয়েন্ট। আর হচ্ছে এই 4 নম্বর পয়েন্ট যে হরমোনের প্রকৃতিটা কেমন হয়, ঠিক আছে? এইটা অনেক সময় তোমরা পরীক্ষায় ভুল করো, তাছাড়া আর এখানে কিছু নাই। এবার আসো এই ট্রপিক হরমোন, অটোকয়েড হরমোন, প্যারাক্রিন হরমোন, এগুলোর নামগুলা উদাহরণগুলো শুধু বলবো। এবার আসো হচ্ছে এই যে এই ছকও আবার এই 500%, মানে এখানে মেন কথা এই যে এই চ্যাপ্টারের যে ছকগুলো আছে এই ছকগুলো সবই খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ছকগুলো পড়লে আমাদের মোটামুটি পড়া একটু কমে যায়। খেয়াল করো, এগুলো সবাই পারো, ডিম্বাশয় নিচ থেকে পড়া শুরু করবো। আগে ইস্ট্রোজেন পজিশন ক্লাসে কথা বলবো না। আর এই শুক্রাশয়ের কাজ কি? টেস্টোস্টেরন ক্ষরণ করা। এই দুইটার কাজ সবাই পারে ফেলছে। এবার দেখো এইটার কাজও কিন্তু সবাই পারো, এই যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কাজ পারি না? তাহলে দেখো এইটা পারি, এইটা পারি, এইটা পারি, এই তিনটা তুমি আজীবন না পড়লেও পারবা। এবার দেখো এই যে বৃক্ক যারা পড়ে ফেলছি 6ষ্ঠ অধ্যায়, কর্টেক্স মেডুলা, কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, গ্লুকো তাহলে শর্করা, আর মিনারেলো মানে খনিজ লবণ, তাহলে এইটাও পারি। আর এই যে মেডুলা যেগুলা এইখান থেকে খরিদ হয় এগুলা। তো এখন এইখানে একটা জিনিস আমি সবসময় বলি যে এইখানে পড়ার সাথে সাথে আমাদের এই যে বাইরের পড়াগুলো দেখতে হয়। খেয়াল করো, যদি বলা হয় যে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কয়টা হরমোন আসে? 3টা। ওখানে ছিল 2টা না, গ্লুকো আর হচ্ছে মিনারেলও, কিন্তু এই যে এখানে দেখো গোনাডোকর্টিকয়েডও আছে। আর অ্যাড্রেনাল মেডুলা থেকে ওখানে 3টা ছিল না, ডোপামিন সহ, কিন্তু এখানে বলেছে 2টা। তাহলে সরাসরি কিন্তু এখানে যখন বলবে তখন কিন্তু আমি বলবো কি এইখানে হচ্ছে 3টা, এখানে কয়টা বলবো? 2টা। সরাসরি বাংলা লাইন যেখানে আছে আমার কিন্তু এখান থেকে বললে বলবে না কয়টা, এগুলোর কাজ জিজ্ঞেস করতে পারে। আর ডোপামিন সবাই জানো এটা নিউরোট্রান্সমিটার গেল এটা। এবার আসো থাইমাস থেকে শুরু করে এগুলা। থাইমাস থেকে যেই হরমোন খরিত হয় নাম থাইমোসিন। থাইমোসিন দেখেই বোঝা যায় থাইমাস। তোমরা মনে হয় লাস্ট ক্লাসে আমি পড়াইছিলাম থাইমাস গ্রন্থিতে বৃদ্ধি পায়, থাইমাস গ্রন্থিতে বৃদ্ধি পায় হচ্ছে কোন লিম্ফয়েড কোষ, কোন লিম্ফোসাইট? টি না বি? টি লিম্ফোসাইট। তাহলে এই যে থাইমাস গ্রন্থিতে বৃদ্ধি পায় টি লিম্ফোসাইট পড়ছিল না? আর এখান থেকে হচ্ছে থাইমোসিন, এটা হচ্ছে একটা হরমোন। এখন এই যে এই লিম্ফোসাইট এবং অ্যান্টিবডি গঠন, মানে লিম্ফোসাইট প্রস্তুত করা এবং অ্যান্টিবডি গঠন করা কার কাজ? থাইমোসিনের কাছে। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে একটা ঝামেলা আছে, এইটা থেকে আসছিল যে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, ওই ছকের মধ্যে যে পড়ছে ওই একটা হরমোনের নামই জানে আর ওই একটাই দিছে, কিন্তু কোশ্চেন সবসময় বাংলা লাইনগুলো থেকেও আসে। দেখো এখানে এই নাম আছে প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথরমোন, প্যারাথাইরিন, এবং লাস্টে অপশন ছিল উপরের সবগুলো। তাহলে আনসার কোনটা? উপরের সবগুলো। যারা প্যারাথরমোন দেখেই আনসার করে দিছে ওরা মানে পারা কোশ্চেনটাও মাইনাস দিছে। এই জন্য অনেক সময় কোশ্চেন দেখেই আনসার করে ফেলে না, একটু চিন্তা ভাবনা করে আনসার করা। বুঝতে পারছি যে এটার অন্য কোনো অপশন হইতে পারে কিনা। মিনিমাম একটা কোশ্চেনের আনসার করার সময় 2টা অপশন মিনিমাম দেখবা, তারপর আনসার করবা। কারণ কিছু কিছু কোশ্চেন থাকে যে দেখেই আনসার করে ফেলার মতো, কিন্তু লাস্টে দেয় উপরের সবগুলো। তো উপরের সবগুলোর জন্য দেখা গেল এখন তুমি একটা দুইটা ভুল করলে সমস্যা নেই, মেডিকেল পরীক্ষায় একটা ভুল করা মানে তুমি অনেক পিছনে চলে যাও। বুঝতে পারছি? আচ্ছা এবার আসো, তাহলে এটা দেখলাম যে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন 3টা নামই কিন্তু আছে, 3টা নাম পড়তে হবে। এবার আসো থাইরয়েড গ্রন্থি থেকে। দেখো এখান থেকে বেশিরভাগই বলে কোনটাকে থাইরক্সিন বলে? T4। কোনটাকে থাইরক্সিন বলে? T4। আর ট্রাই মানে কি? 3 না? তাহলে T3 হচ্ছে কি? ট্রাই আয়োডো থাইরোনিন। আরেকটা হচ্ছে ক্যালসিটোনিন। এখন প্যারাথরমোন আর ক্যালসিটোনিনের কাজটা হচ্ছে বিপরীত। প্যারাথরমোন ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, আর এই যে ক্যালসিটোনিন এটা হচ্ছে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায়। বুঝা গেছে? তাহলে একটা বাড়ায় একটা কি করে? কমায়। তাহলে ক্যালসিয়াম ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় কোনটা? প্যারাথরমোন। দেন আসা হচ্ছে পিনিয়াল। একটু আগে বলছিলাম ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? হাইপোথ্যালামাস। আর ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার কোন হরমোন? মেলাটোনিন। কোন হরমোন? মেলাটোনিন। আর কোন অন্তঃক্ষরা গ্রন্থি? পিনিয়াল। কোনটা? পিনিয়াল। এটা হচ্ছে মস্তিষ্কের 3য় প্রকোষ্ঠ। তাহলে আমরা পড়ছিলাম মস্তিষ্কের ভেন্ট্রিকল কয়টা? 4টা। এর মধ্যে 3য় প্রকোষ্ঠ হচ্ছে এটা থাকবে, ঠিক আছে। লাস্ট যেটা সেটা হচ্ছে পিটুইটারি। পিটুইটারি তো হলো যে মানে ওই যে ছোট মরিচের জাল বেশির মতো, মানে হচ্ছে এটা হচ্ছে অনেক পাকনা। এটা পাকনা কেন? কারণ এইটা নাম হচ্ছে পিটুইটারি, সবচেয়ে ছোট গ্রন্থি, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে
শক্তিশালী। এই যে পিটুইটারি, এইটার পশ্চাৎ পিটুইটারির এই দুইটা তো সব জায়গায় এত বেশি আসে বলার মতো না, বিশেষ করে এডিএইচ। এটার অন্য নাম কি? অন্য নাম হচ্ছে ব্যাসোপ্রোসিন। ব্যাসোপ্রোসিন, হ্যাঁ, ব্যাসোপ্রোসিন। আর এডিএইচ এর অন্য নাম কি? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। বুঝা গেছে? এই যে ব্যাসোপ্রোসিন বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এটা তো পানি সমতা রক্ষা করা, রেচন নিয়ন্ত্রণ করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, সবই করে। আর এই যে অক্সিটোসিন, এইটা কেন গুরুত্বপূর্ণ? এইটার সাথে আরো দুইটা হরমোনের ঝামেলা হয়, লুটিনাইজিং হরমোন আর প্রোলেকটিন হরমোন। তাহলে দেখো এখানে কি ঝামেলা হয় এই দুইটার? অক্সিটোসিন হচ্ছে দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে, আবার প্রোলেকটিন যেটা, এটাও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে, আবার লুটিনাইজিং এটাও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে। কিন্তু নর্মালি যদি বলে দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে তিনটা হরমোনই আছে, দিব প্রোলেকটিন। এটি আনসার। বুঝা গেছে? প্রোলেকটিন নাই, তাহলে দিব অক্সিটোসিন। এইটাও নাই, তাহলে দিব হচ্ছে লুটিনাইজিং। বুঝছি? তাহলে যদি দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে, তোমরা কেমিস্ট্রিতেও পড়ছো পঞ্চম অধ্যায়ে, যে সেটা হচ্ছে প্রোলেকটিন। যদি ওইটা না থাকে তাহলে এটা হচ্ছে অক্সিটোসিন। কারণ এটা জরায়ুর সংকোচন, আমরা যখন জন্মগ্রহণ করছিলাম তখন 20 গুণ যে তোমার হচ্ছে বৃদ্ধি পাইছিল জরায়ুর মুখ। আর এই দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ এটা করে। আর লুটিনাইজিং হরমোনের কাজটা আমাদের আলাদা পড়তে হবে। ডিম্বপাত মনে আছে? ওভুলেশন করছিল, যে যদি 28 দিনের রজচক্র হয়, কততম দিনে ওভুলেশন করছিল? 14তম দিনে। এই ওভুলেশন ঘটাইছিল এই লুটিনাইজিং হরমোন। ঠিক আছে? তাছাড়া দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করা, পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপনা দেওয়া কার কাজ? লুটিনাইজিং এর কাজ। বুঝা গেছে? এবার আসো যে এইখানে তাহলে হচ্ছে আমরা এখানে কিন্তু এই যে অনেকগুলো হরমোনের কাজ করে ফেলছি। এর মধ্যে এই যে বৃদ্ধি হরমোন যেটা এসটিএইচ, তাহলে তো এটা তো বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে। আর বৃদ্ধির সাথে প্রোটিন সংশ্লেষণ জড়িত, তাহলে সেটাও করবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তাহলে থাইরয়েড গ্রন্থির সব কাজ করবে। অ্যাড্রেনো কর্টিকোট্রপিন হরমোন, তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির সবকিছু নিয়ন্ত্রণ করবে। আর বাদ আছে কোনটা? মেলানোসাইট। এইটাই তো সবচেয়ে বেশি দরকার, কারণ মানুষ দেখেই তো এটা। কি দেখে? মানুষ দেখে যে এ কি সাদা কালো, নাকি ফর্সা, না শ্যামলা। ঠিক আছে? তুমি কোনো জায়গায় গেলে দেখবে যে অনেক সময়, যেমন ওই দিন এক আন্টি বলতেছে যে যে মাজেদ, আমি বলি বলেন। বলে যে আচ্ছা আমার মেয়ের জন্য একটা মানে জামাই দেখা দরকার, মেয়ে তো বড় হইতেছে। তো আমি বললাম যে আচ্ছা ভালো কথা। তো বলে যে তুমি দেখো তো কেউ আছে কিনা এরকম ডাক্তার, মানে মেয়েও ডাক্তার আর কি। তো বললো যে দেখো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখবো। তো বললো যে দেখো একটু লম্বা টম্বা, একটু ফর্সা টর্সা এরকম। এখন আমি আবার মনে মনে চিন্তা করতেছিলাম যে আন্টি যেরকমটা যাচ্ছে, এখন যদি ওই ছেলে পক্ষ আবার বলে যে মেয়ে একটু লম্বা ফর্সা এরকম চাই, তাহলে তো গ্যাঞ্জাম বেঁচে যাবে। আবার দেখা যায় ছেলের বাপ মা যখন ইয়ে করে যে আমার কাছে আবার প্রায় আসে, মানে গটকালি শুরু করে দেওয়ার মতো অবস্থা। মানে এরকম হয় যে এক গার্ডিয়ান আমার কাছে 3 বছর ধরে ঘুরছে। কেন? ওনার ছেলে এই 2 বছর পরে ইন্টার্নে উঠবে, তখন হচ্ছে তার ছেলের বিয়ে করাবে। তো আমি বলি যে আমি কি করবো? আপনার তো অনেক স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টরা তো মনে করেন এরা, আমরা তো আর চিনি না কে কেমন, একটু ভালো পরহেজগার, হ্যাঁ এরকম টাইপের কেউ যদি পান তাহলে একটু জানেন। তা আমি বলি মানে আমি তো ওনার ছেলেরই চিনি না, আমি পরহেজগার যে দিব হে কেমন হেঁটেই তো জানি না। পরে যাই হোক, এরপরে এক কাহিনী হলো হচ্ছে উনি নাসর বান্দা ছাড়েই না। পরে আসার পরে এক গার্ডিয়ান ফোন দিছে ওই আমার স্টুডেন্টদের মধ্যে, ও ইন্টারনেটে উঠছে। আর তোমার হচ্ছে ওই গার্ডিয়ান এখন দুয়ে দুয়ে স্যার মিলে গেছে। তখন বললাম যে আচ্ছা একটা ছেলে আছে এরকম, ওর মা তো বারবার আসে। তো এরপরে আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যায়। তো আমি বললাম যে তাহলে এক কাজ করি, ও ওর নাম কি, ও কোন ইউনিটে আছে বা কি, আমি ওটা হচ্ছে জানি। এখন জানলাম যে সে কোন ইউনিটে আছে বা কিছু। এখন পরে শুনি যে ও আরেকটা বিয়ে করছিল। হ্যাঁ, এখন হচ্ছে আরেক মানে সেকেন্ড বিয়ে করতে চায়। কারণ ও ওই মেয়ে আবার খোঁজ দিছে যে ওই ছেলে কি করে। তখন এইটা এখন আল্লাহ জানে যে কাহিনী কি। পরে আমি বলছি যে দুইটাই আউট, বাদ, যে এর মধ্যে আর কিছু নাই। হ্যাঁ, কারণ 3 বছর ঘুরে যদি এরকম হয় যে পরহেজগার মেয়ে খুঁজে ছেলে যদি আরেক বিয়ে করে থাকে, তাহলে তো এখন পরহেজগার খোঁজার কি আছে? এখন পাইলেই বিয়ে করবে আর কি, এরকম হওয়া উচিত ছিল। তাহলে এখানে দেখো মেলানোসাইট উদ্দীপক হরমোন যেটা আছে, হ্যাঁ এই কথা না, এখানে দেখো মেলানোসাইট, তোমাদেরও টার্ম আসতেছে, সমস্যা নেই। তোমাদের চান্স পাইলেই দেখবো যে সবার কপাল খুলে গেছে। হ্যাঁ, ছেলে হইলে দেখা যায় যে ভাই আপনার ছেলেটা তো বড় হয়েছে, আমার মেয়েটা তো ক্লাস এই ইন্টারে উঠবে, তো একটু দেখছেন পাত্র টাত্র আছে কিনা। তো এটা একটু কানে দিয়ে রাখে যে পাত্র থাকলে, পাত্র তো আপনার কাছেই, দিয়ে দেন। আর মেয়ের ক্ষেত্রেও দেখা যায় যে বলে যে ভাই মেয়েটা তো মাসাল্লাহ বড় হয়েছে, তো কোনো চিন্তা ভাবনা করছিলেন কিনা। তো চিন্তা ভাবনা করছেন মানে কি, যে বিয়ে দিবেন কিনা। তো এইভাবেই তোমার টার্ম চলে আসবে যদি চান্স পাও। আর চান্স না পেলে যদি কয় যে
ভাই আমার তো একটা মেয়ে আছে বা আমার তো একটা ছেলে আছে, ওরে বিয়ে করাবো বা মেয়েটারে বিয়ে দিব, দেন পাত্র তো অনেক জায়গায় আছে, খুঁজে দেওয়া লাগবে, তাহলে দেখবো না, ঠিক আছে। আর চান্স পেলে কবে যে যে গানের মধ্যে যে মেয়ে তো মাসাল্লাহ বড় হয়েছে, আর ছেলের নিয়ে কোনো চিন্তা আছে কিনা, ওই চিন্তা চলে আসবে। তাহলে দেখো মেলানোসাইট উদ্দীপক হরমোনের কাজ কি? মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটায় কি করে? চুল আর ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করে। মেলানোফোর কোষের বিকাশ ঘটায় কি করে? এই চুল আর ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করে। এইটা আগে বলছিল মধ্য পিটুইটারি। আসলে মধ্য পিটুইটারি বলতে এখন কিছু নাই, অগ্র আর হচ্ছে পশ্চাৎ। অগ্র পিটুইটারির অন্য নাম হচ্ছে এডিনো হাইপোফাইসিস। কি বলে? এডিনো হাইপোফাইসিস, এডিনো হাইপোফাইসিস ফাইসিস। আর এই যে পশ্চাৎ পিটুইটারি, এটার অন্য নাম হচ্ছে নিউরো হাইপোফাইসিস। কি বলা হয়? নিউরো হাইপোফাইসিস। তো নিউরো হাইপোফাইসিস দেখলে যাতে তুমি না পেঁচায় যাও যে নিউরো হাইপোফাইসিস কি। নিউরো হাইপোফাইসিস মানে হচ্ছে পশ্চাৎ পিটুইটারি, আর এডিনো হাইপোফাইসিস মানে কি? সম্মুখ পিটুইটারি। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমাদের এই বিশাল কাহিনী শেষ। এখন আমরা খালি টাস টাস করে দেখাবো, শেষ হয়ে যাবে। এই যে কোনটা হচ্ছে মটর দানার মতো, তারপরে ট্রপিক হরমোন কারা? যাদের যারা হচ্ছে কি করে অন্যান্য হরমোন ক্ষরণ উদ্দীপ্ত করে, 4টা ট্রপিক হরমোনের নাম দাগায় দেওয়া। এই যে মানুষ যে লম্বা খাটো হয়, এগুলোর কারণ কি মানুষ নাকি হরমোন? হরমোন। তাহলে এই যে মানুষ লম্বা খাটো, এগুলো তো দাগানো অংশ পড়লেই হবে। মানুষ লম্বা খাটো হয় যে, তার কারণ তো হরমোন। এই যে কোন কোন হরমোন লম্বা বা খাটো হওয়ার জন্য দায়ী, এগুলো তো তোমরা এখান থেকে, ওইগুলো কি ছবি তোলা নাই নাকি? এই দেখো, এই যে একটা মানুষ যে ধরো, ওই যে তোমরা যারা রেসলিং দেখো, রেসলিং যে দেখো, কালি যখন একটা এরকম করে নামে হাঁটে, হ্যাঁ, বিশ্ব মানে স্বাস্থ্য মনে হয় ও যদি কারো উপরে বসে ও নাই হয়ে যাবে। এই যে বিশ্ব যে এত বড় হয়েছে, এটার কারণ হচ্ছে কোন হরমোনের সমস্যা? এসটিএইচ মানে সোমাটোট্রপিক হরমোন, গ্রোথ হরমোনের সমস্যা। এই গ্রোথ হরমোনের সমস্যা শিশুকালে যদি এটা বেশিকরণ হয়, তখন এটা বেশিকরণ হলে এটা বলা কি? দৌত্যত্ব। আর যদি এই বয়স্ক অবস্থায় এটা হঠাৎ করে ক্ষরণ বেড়ে যায়, এটা বলে কি? গরিলার মতো দেখায়। কার মতো দেখায়? গরিলার মতো। দেখবা বিশেষ করে যারা জিম করে, জিম করে যদি একটু স্বাস্থ্য বেশি হয়, জিম করে হঠাৎ ছেড়ে দিলে ওগুলোর চেহারা একদম পুরা নাই হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো, বামনত্ব হচ্ছে কি? যদি গ্রোথ হরমোন কম ক্ষরণ হয়। আর এই দুইটার মধ্যে শিশু অবস্থা হইলে দত্তত্ব, আর বড় হইলে কি? গরিলত্ব বা একরোমেগালি। এবার দেখো, গলগণ্ড যে হয়, থাইরক্সিন যেটা আছে, এটা বেশি ক্ষরণ হইলে। আর কম ক্ষরণ হইলে কি হবে? একটা হচ্ছে ক্রিটিনিজম, আর একটা হচ্ছে কি? মিক্সিডেমা। ক্রিটিনিজম কাদের? শিশুদের। আর বয়স্কদের কি হবে? মিক্সিডেমা। এগুলো তো দাগানো অংশ পড়বে, এগুলোর মধ্যে তো কিছু নাই, কিছু নাই, কিছু নাই। মাশাআল্লাহ। আচ্ছা, নতুন বইয়ে এই পৃষ্ঠার পরে একটা দেখো, যাদের একদম নতুন বই, এই পৃষ্ঠার পরে একটা ছক দেওয়া আছে। হ্যাঁ, এই ছকটা হচ্ছে খুব ভালো করে পড়বে, এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা 1000%। ওই যে একটা ছক, যারা পাইছো, কয় নাম্বার পেজ এটা? পেজ নাম্বার কত? 376। 376 নম্বর পেজে। কেউ না পড়ে গেলে মেডিকেল পরীক্ষায় যা দেখবে একটা কোশ্চেন আনকমন, এটা তোমার প্রথম কোশ্চেনটা হইতে পারে। এই জন্য তুমি প্রথমেই যা কি করবো, ওই 376 নম্বর পেজ মুখস্থ করা শুরু করবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা,